হ্যালো প্রোগ্রামার্স, ওয়েব প্রোগ্রামিং ল্যাবে আরও একটি পর্বে সবাইকে স্বাগতম। তো আজকে মূলত আমরা দেখব হচ্ছে ওয়েব প্রোগ্রামিং ল্যাব 8। সো অলরেডি এই ল্যাবটা আনুমানিক এক সপ্তাহ হয়ে গেছে আর কি। আজকে হচ্ছে শুক্রবার। তো প্রিভিয়াস শুক্রবার হচ্ছে এই ল্যাবটা হয়েছিল, বাট আমি মাঝখানে টাইম পাই না, অনেক বিজি ছিলাম, যার কারণে হচ্ছে রেকর্ড করতে পারি নাই। সো এই কারণে দুঃখিত। তো আজকে মূলত হচ্ছে আমরা ল্যাব 8 দেখব। তো ল্যাব 8-এ মূলত আমাদের পিএইচপি দেখানো হয়েছিল আর কি, মানে বেসিক যে পিএইচপি আছে, তো সেটা মানে পিএইচপিটা কীভাবে ইউজ করতে হয়। মানে ধরেন যে এরকম যে আপনি হচ্ছে জাভা স্ক্রিপ্ট ব্যাকগ্রাউন্ডের, তো জাভা স্ক্রিপ্ট থেকে সুইচ করতেছেন হচ্ছে পিএইচপিতে। তো সেই কেসে হচ্ছে আপনি কীভাবে পিএইচপিটাকে মানে দেখবেন আর কি, বা কীভাবে পিএইচপি নিয়ে কাজ করবেন। তো পিএইচপি সিনট্যাক্সটা কীরকম, তো এই বিষয়গুলো হচ্ছে আমাদের ল্যাব 8-এ দেখানো হয়েছিল। এবং আমাদেরকে 4টা টাস্ক দেওয়া হয়েছিল, যেগুলো হচ্ছে সিএলপি হিসেবে সাবমিট করতে বলা হয়েছে। তো ওগুলো দেখবো আস্তে আস্তে। অ্যাট ফার্স্ট আমরা বেসিক পিএইচপিটা দেখবো, কেননা আহ, আমরা ম্যাক্সিমাম হচ্ছে জাভাস্ক্রিপ্ট ব্যাকগ্রাউন্ড থেকে আসি আর কি। তো ম্যাক্সিমাম যেহেতু আমরা জাভাস্ক্রিপ্ট ব্যাকগ্রাউন্ডে, তো সেই হিসাবে একটা ল্যাঙ্গুয়েজ থেকে একটা ল্যাঙ্গুয়েজে সুইচ করা যে বিষয়টা, সেটা হচ্ছে অনেকে মানে নিতে পারে, অনেকে নিতে পারে না। তো এই বিষয়টা প্রথমে দেখে নিব যে ধরেন যে আমি জাভাস্ক্রিপ্ট জানি। আসলে আমি জাভাস্ক্রিপ্ট জানি, বাট পিএইচপি জানি না, আমি একটু পিএইচপি জানি না হিসাবে। তো সেই হিসাবে আমি কিভাবে পিএইচপিটাকে শিখবো আর কি। তো অবশ্যই এটার জন্য সবাই যে রিকমেন্ডেশনটা করবে, দ্রৌপদী স্কুলে যাও, সেখান থেকে শিখে নাও। তো আমি সেটাই বলবো, সিমিলার রিকমেন্ডেশন, যেতে হবে দ্রৌপদী স্কুলের পিএইচপি ডকুমেন্টেশনে, এখান থেকে হচ্ছে শিখতে হবে। ওকে। তো এখানে অনেক এক্সাম্পল আছে, এখান থেকে হচ্ছে আমি স্টেপ বাই স্টেপ ফলো করবো, দেন হচ্ছে মানে অলমোস্ট যেগুলো দরকার আর কি আমাদের ল্যাব রিপোর্ট বা সরি সিএলপি করার জন্য, সেগুলো হচ্ছে আমরা শিখে নিব এখান থেকে অলরেডি। ওকে। সো লেটস জাম্প ইনটু দ্য স্লাইড। তো স্লাইড যদি দেখি, তাহলে স্লাইডের মধ্যে প্রথম দিকে আমাদের পিএইচপির যে ইন্ট্রোডাকশন আছে সেটা বলা হয়েছে। দেন আর কি বলা হয়েছে, পিএইচপি কীভাবে ইনস্টল করা লাগবে সেটাও বলা হয়েছে এখানে। তারপর হইতেছে পিএইচপির যেসব সিনট্যাক্স আছে বেসিক, মানে ল্যাঙ্গুয়েজ থেকে একটা ল্যাঙ্গুয়েজে সুইচ করার জন্য, তো সেগুলো যা সেখানে দেখানো হয়েছে, মানে যা যা দরকার আর কি বেসিক হিসেবে। কোনো অ্যাডভান্স কিছু এখানে দেখানো হয় নাই মূলত, যতটুকু আমার মনে হইতেছে। আর বাই দ্য ওয়ে, এই যে স্লাইডটা আছে, এই স্লাইডটা কিন্তু অ্যাকচুয়ালি দ্রৌপদী স্কুল থেকে নেওয়া হয়েছে। আপনি যদি স্লাইডে যে কন্টেন্টগুলো আছে, এই কন্টেন্ট বা এই এক্সাম্পলগুলো দেখতেছেন এখানে, এই সেম এক্সাম্পলগুলো কিন্তু এখানেও পাবে। ঠিক আছে। মানে পুরোপুরি মানে এখানে যে কন্টেন্টগুলো আছে, এখান থেকে কন্টেন্টগুলো তুলে নিয়ে হচ্ছে স্লাইডে বসানো হয়েছে, আর কিছু না। তো দেন যদি যাই নিচের দিকে, এখানে জাস্ট কিছু এক্সাম্পল দেওয়া হইতেছে আর কি। তো এগুলো আমি দ্রৌপদী স্কুল থেকে দেখে নিব। সো একদম নিচে যদি যাই, তাহলে দেখবো যে এখানে কিছু ফাংশন দেওয়া আছে আর কি, যে শর্টিং, তারপর অ্যাসেন্ডিং শর্টিং, তারপর ডিসেন্ডিং শর্টিং, তারপর এ শর্ট, কে শর্ট, এগুলো অনেক কিছু দেওয়া আছে আর কি, কোনটার কি কাজ সেটা এখানে ডিসক্রাইব করা আছে। দেন যদি নিচে নিচে যাই, তাহলে এখানে টোটাল 4টা টাস্ক দেখবো আর কি। তো এগুলো হচ্ছে মূলত, আচ্ছা সরি, টোটাল 5টা টাস্ক আছে এখানে। টাস্ক ওয়ানটা হচ্ছে যে, আচ্ছা আমি যদি জুম করি, তো টাস্ক ওয়ানটা হচ্ছে টেক এ ইনপুট অ্যান্ড ডিটারমাইন ইটস টাইপ। তো আমাদেরকে একটা ইনপুট নিতে হবে, দেন এটার যে টাইপটা আছে পজিটিভ, নেগেটিভ নাকি জিরো, সেটা আইডেন্টিফাই করতে হবে। এরপর আবার ক্যারেক্টার নিতে হবে, এটা ইনপুট। দেন ইউজার কাছ থেকে নিতে হবে আর কি মূলত। দেন ওই ক্যারেক্টারটা কি আপার কেসে আছে না লোয়ার কেসে আছে, সেটা আইডেন্টিফাই করতে হবে। তো এটা হচ্ছে টাস্ক ওয়ান। দেন টাস্ক টু হচ্ছে যে ভাওয়েল কনসোনেন্ট চেক করা। টাস্ক থ্রি হচ্ছে 1 to 100 এর যে টোটাল সামটা আছে, সাম অফ ইভেন নাম্বারস মূলত আর কি, ইভেন নাম্বারগুলোর যে সাম আছে সেটা আইডেন্টিফাই করা ইউজিং ফর লুপ। দেন টাস্ক ফোর হচ্ছে আর রাইট এ পিএইচপি প্রোগ্রাম টু পারফর্ম বাইনারি সার্চ। তো এটা বাইনারি সার্চ পারফর্ম করতে বলা হইতেছে, যেখানে আমাদের অ্যারেটা হচ্ছে এটা, এবং আমরা এখানে হচ্ছে ভ্যালু পাস করতেছি, যদি থাকে তাহলে হচ্ছে তার ইন্ডেক্সটা রিটার্ন করতেছে আর কি। এটা গেল। আর টাস্ক ফাইভ হচ্ছে লিপ ইয়ার প্রোগ্রামটা, যেটা আমরা সবসময় দেখে থাকি। ওকে। ওকে, এটা আর এখানে দেখলাম না, এখানে জাস্ট ফ্লো চার্ট দেখানো হয়েছে। আর লাস্টে হচ্ছে এখানে ইনপুট দিয়ে আহ, এটা এরকম কেন, যাই হোক। তো ইনপুট দিলে সেটা বলে দিবে যে এটা কি আমাদের, আচ্ছা একটা মিনিট, এখানে দুইটা ইয়ার দিতেছি, নট সিঙ্গেল ইয়ার, 2000 2012 স্যাম্পল আউটপুট। ও আচ্ছা, এটা যেটা করতেছে আর কি, যে আমাদেরকে একটা রেঞ্জ দিতে, আমরা একটা রেঞ্জ দিতেছি তাকে, যেমন শুরু হচ্ছে 2000 থেকে 2012 সাল পর্যন্ত। লিপ ইয়ার কয়টা আছে, তো লিপ ইয়ার টোটাল 4টা আছে, 2000, 2004, 8 এবং 2012। তো এটা করতে হয়, বলা হয়েছে আর কি, ফাইন্ড দ্য লিপ ইয়ার্স ইন এ গিভেন রেঞ্জ অফ ইয়ার্স। তো মানে আমাদের ফাংশনটা সেমই থাকবে, জাস্ট হচ্ছে যে আমরা এখানে একটা ফর লুপ রান করতেছি আর কি এক্সট্রা করে। তো এগুলো আস্তে আস্তে দেখবো আর কি। প্রথমে হচ্ছে আমরা পিএইচপি দিয়ে শুরু করি।
ওকে। তো আমি আর কোড এডিটর এখানে ওপেন করতেছি না, যেহেতু তাদের নিজস্ব কোড এডিটর আছেই এই কারণে। সো এজন্য প্রথমে দেখতেছি হচ্ছে পিএইচপির যে ইন্ট্রোডাকশনটা আছে। এখানে এই পেজে তেমন কিছুই নাই, সেকেন্ড পেজ থেকে মূলত শুরু আর কি। তো এখানে বলা হয়েছে যে হোয়াট ইউ শুড অলরেডি নো, এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট। তো এগুলো বেসিক্যালি আমাদের জানতে হবে আর কি, হ্যাঁ। যে বিফোর ইউ কন্টিনিউ ইউ শুড হ্যাভ এ বেসিক আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ফলোয়িং। তো পিএইচপি শেখার পূর্বে আমাদেরকে অবশ্যই এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট এগুলো শিখে নিতে হবে। যদি না শিখে থাকি তাহলে এটা মানে একটু টাফ হয়ে যায় আর কি বোঝাটা। ওকে। তো এরপর বলা হইতেছে পিএইচপি জিনিসটা কি। তো পিএইচপি ইজ এন অ্যাক্রোনিম ফর পিএইচপি হাইপারটেক্সট প্রিপ্রসেসর. PHP is widely used open source scripting language. PHP scripts are executed on the server. PHP is free to download and use. ওকে। তো এগুলো হচ্ছে পিএইচপির যে সব বৈশিষ্ট্য আছে আর কি। Then PHP is an amazing and popular language. It is powerful enough to be at the core of the biggest blogging system on the web, WordPress. So WordPress হচ্ছে PHP দিয়ে বানানো. It is deep enough to run large social networks. It is also easy to enough to be beginners first server side language. আচ্ছা, কেউ যদি ওয়ার্ডপ্রেস সম্পর্কে না জেনে থাকেন তাহলে জাস্ট সিম্পলি গুগলে গিয়ে ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করলেই দেখবেন যে ওয়ার্ডপ্রেসের যে সাইটটা আছে সেটা চলে আসবে আর কি। তো এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের সাইট wordpress.com। ওকে। এটা ইউআইটা চেঞ্জ হয়েছে, আমি মেবি লাস্ট টাইম ওয়ার্ডপ্রেসে ঢুকছিলাম হচ্ছে 2 থেকে 3 বছর আগে। এটা ইউআই পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, আগেরটা মেবি ছিল ব্লু কালারের মোস্ট প্রবাবলি, যেটা মনে আছে আমার। ওকে, তো এই হচ্ছে ওয়ার্ডপ্রেস কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ওকে। এই যে ওয়ার্ডপ্রেস ইজ এ ওয়েব কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ওকে। তো এরকম অনেক প্রচুর কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আছে। ওকে। এটা বলতে পারি হচ্ছে আমরা হ্যাডফুল আর হ্যাডফুল সিএমএস, আবার কিছু আছে হ্যাডলেস সিএমএস, এরকম আর কি। তো এগুলোর দিকে আমি না যাই, কেননা আমাদের টার্গেট হচ্ছে পিএইচপি এখানে। সো পিএইচপি ফাইলের এক্সটেনশন হচ্ছে ডট পিএইচপি। দেন হচ্ছে পিএইচপি কি করতে পারে। পিএইচপি ক্যান জেনারেট ডাইনামিক পেজ কন্টেন্ট. পিএইচপি ক্যান ক্রিয়েট, ওপেন, রিড, রাইট, ডিলেট অ্যান্ড ক্লোজ দ্য ফাইলস অন দ্য সার্ভার. পিএইচপি ক্যান কালেক্ট ফ্রম ডাটা, মানে আমরা যে ফর্ম ক্রিয়েট করি আর কি এসটিএমএল এ, সেই ফর্মের থেকে ডাটা কালেক্ট করতে পারে পিএইচপি। দেন পিএইচপি ক্যান সেন্ড এন্ড রিসিভ কুকিজ. পিএইচপি ক্যান অ্যাড, ডিলেট, মডিফাই ডাটা ইন ইউর ডাটাবেস. PHP can be used to control user access. PHP can encrypt data. ওকে। তো এগুলো হচ্ছে PHP ক্যান ডু। দেন আর কি আছে, কেন আমরা পিএইচপি চুজ করব। সো পিএইচপি রানস অন ভেরিয়াস প্ল্যাটফর্মস লাইক উইন্ডোজ, লিনাক্স, ইউনিক্স, ম্যাকওএস এক্সেট্রা. পিএইচপি is compatible with almost all servers used today, Apache, IIS, etc. PHP supports a wide range of databases. PHP is free, download it from official PHP resource. PHP is easy to learn and runs efficiently on the server side. Then what's new in PHP 7? সো পিএইচপি 7-এ যেসব বিষয়ে চলে আসছে আর কি, এটা হচ্ছে নিউটা ভার্সন। আগে সবাই বলতো যে পিএইচপি ইজ ডেড, বাট যখন নিউ ভার্সনটা লঞ্চ হয়েছে, তো দেন থেকে মানে এরপর থেকে হচ্ছে পিএইচপি আর মানে ডেড বলা যায় না আর কি। এটা আগের মতো, মানে আগের মতো যে স্পিডে ছিল সেই স্পিডে আবার মুভ করছে। ওকে। তো PHP 7 is much faster than the previous popular stable release PHP 5.6. PHP 7 has improved error handling. 7 supports stricter type declaration for function arguments. PHP 7 supports new operators like spaceship operator. ওকে। তো এই অপারেটরটা হচ্ছে নিউ, যদিও আমি জানি না এটা কাজটা কি, যেহেতু আমি পিএইচপি এর আগে কখনো শিখি নাই এই কারণে। সো এটা গেল। তো এই হচ্ছে পিএইচপির যে ইন্ট্রোডাকশনটা। তো এবার হচ্ছে যে পিএইচপি কীভাবে ইনস্টল করব। তো আপনি যদি লিনাক্স ইউজারও হয়ে থাকেন তাহলে দেখবেন যে আপনার পিসিতে বাই ডিফল্ট পিএইচপি থাকেই, পিএইচপি ইনস্টল থাকেই আর কি ইনস্টলের সময়। যেমন আপনার যদি লিনাক্স ইউজ করেন তাহলে দেখবেন যে যখন লিনাক্স ইনস্টল করতেছেন তখন বাই ডিফল্ট আপনার হচ্ছে মানে C++-এর যে কম্পাইলারটা আছে সেটাও নামানো থাকে। এরপর পিএইচপি যেটা আছে সেটাও নামানো থাকে আর কি, হ্যাঁ। এরপর এরপর যদি আপনার মনে হয় যে জাভা যেগুলো আছে জাভার জন্য কম্পাইলার লাগবে, বা নোট জেএস এর জন্য হচ্ছে লাগবে রান টাইম, তো এইসব হচ্ছে আলাদা করে নামাইতে হবে আর কি। এগুলো থাকে না বাই ডিফল্ট থাকে হচ্ছে আপনার পিএইচপি থাকবে, এরপর হচ্ছে আপনার জিসিসি থাকবে আর কি, যেটা C++ বা সি এর কোড কম্পাইল করার জন্য ইউজ করা হয়। সো এটা গেল। দেন যদি একটু নিচে যাই, আর কিছু নেই, এরপর হচ্ছে ইনস্টলেশনের পার্ট। তো পিএইচপি কোড করার জন্য আমাদেরকে যে সফটওয়্যারটা প্রয়োজন হবে সেটা হচ্ছে যে একটা সার্ভার। ওকে। তো আমরা এখানে
সার্ভার ইউজ করব। তো আমাদের হচ্ছে পপুলার যেটা ইউজ আছে সেটা হচ্ছে যে জ্যাম্প সার্ভার, হ্যাঁ। তো অলরেডি আমরা লাস্ট সেমিস্টারে যেহেতু ডাটাবেস কোর্সটা কমপ্লিট করে আসছি, তো আমাদের ম্যাক্সিমামের পিসিতে হচ্ছে জ্যাম্প ইনস্টল করা আছে, ঠিক না? তো যেহেতু জ্যাম্প ইনস্টল করা আছে, তো এখন আপনাদের ক্ষেত্রে আর ইনস্টল করার দরকার নেই আলাদা করে কিছু। যাদের ইনস্টল নাই তাদের ক্ষেত্রে হচ্ছে জ্যাম্পটা ইনস্টল করে নিতে হবে। জাস্ট জ্যাম্প লিখে সার্চ করলেই এখানে জ্যাম্পের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেটা পেয়ে যাবেন। দেখেন এখান থেকে হচ্ছে উইন্ডোজ সিলেক্ট করে নিতে হবে আর কি, যদি আপনি উইন্ডোজ ইউজার হন। আর যদি লিনাক্স ইউজার হন তাহলে এখান থেকে লিনাক্স সিলেক্ট করে নিতে হবে। তো লিনাক্স সিলেক্ট করে নিলে প্রায় সময় দেখবেন যে আপনার মাইস্কুয়েল রান হইতেছে বাট অ্যাপাচি রান হইতেছে না। তো সেই কেসে হচ্ছে আপনার অ্যাপাচিটা স্টপ করে আবার স্টার্ট করা লাগবে আর কি, এরকম। আর উইন্ডোজের ক্ষেত্রে যেটা সমস্যা হয় সেটা হইতেছে যে আপনি এখানে জ্যাম্প ইনস্টল করছেন, তো করার পর আচ্ছা, জ্যামের যে ইন্টারফেসটা আছে প্রথমে এটা সেখানে দেখাই না একটু। জ্যাম্প এক্সএ এমপিপি জ্যাম্প অ্যাপাচি এরর, আমি জাস্ট এটা এররটা দেখাই প্রথমে, হ্যাঁ। ইমেজেসে গেলাম, ওকে, দেন এখান থেকে একটা ইমেজ ওপেন ওপেন করতেছি, ওকে। সো এই ইমেজটা যদি একটু দেখি তাহলে দেখবো যে এটা হচ্ছে জ্যাম্প এর কন্ট্রোল প্যানেলটা আর কি। তো দেখতে অনেকটা এরকম থাকে। তো এখান থেকে যেটা আমাদের করতে হয় সেটা হচ্ছে যে অ্যাপাচি এবং মাইস্কুয়েলটাকে হচ্ছে স্টার্ট করতে হয় এখান থেকে, হ্যাঁ। তো এখানে স্টার্ট বাটন থাকে, তো আমি জাস্ট এখান থেকে স্টার্ট করব। তো উইন্ডোজে যে প্রবলেম সেটা হইতেছে যে আমার হয় দেখা যায় অ্যাপাচি আমার স্টার্ট হয়েছে বাট মাইস্কুয়েল স্টার্ট হয় নাই, বা মাইস্কুয়েল স্টার্ট হয়েছে অ্যাপাচি স্টার্ট হয় নাই, বা কোনোটা স্টার্ট হয় নাই বা দুইটা স্টার্ট হয়েছে, এরকম মানে কেস দেখা যায়। যদি দেখা যায় যে দুইটা স্টার্ট হয়ে গেছে মানে এরকম গ্রিন ব্যাকগ্রাউন্ড দেখাইতেছে, তার মানে আপনার সব কিছুই ওকে। যদি এরকম গ্রিন ব্যাকগ্রাউন্ড না দেখায়, অন্য কোনো ব্যাকগ্রাউন্ড দেখায়, লাইক হচ্ছে আপনার ইয়েলো ব্যাকগ্রাউন্ড দেখায়, তার মানে কি এই মানে অ্যাপাচিটা স্টার্ট হয় নাই। তো সেই কেসে হচ্ছে আপনাকে অ্যাপাচিটা স্টার্ট করে নিতে হবে। এখন এটা বিভিন্ন রকমের সলিউশন আছে। আপনি চাইলে হচ্ছে এখান থেকে কনফিগ ফাইল চেঞ্জ করে হচ্ছে আপনার এই যে পোর্ট অ্যাড্রেসটা আছে, পোর্ট অ্যাড্রেসটা আপডেট করে হচ্ছে আপনারা এটা সলভ করতে পারেন। আচ্ছা, আর আরও অনেক সলিউশন আছে আর কি, জাস্ট এটা ইউটিউব করে দেখে নিতে হবে বা গুগল করে জেনে নিতে হবে। হুম। আবার দেখা যায় যে সবসময় এক সলিউশন সবার ক্ষেত্রে কাজ নাও করতে পারে। তো এই হচ্ছে ব্যাপার। আবার তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এখন দেখা যেতেছে আর কি যে আপনার ইনস্টল করার পর ২ টা রান হয়ে যেতেছে আর কি। আগের ক্ষেত্রে দেখা যেত যে যখন আমরা হচ্ছে ১ম দিকে ইউজ করতাম তখন হচ্ছে এটা এরর দিত। মানে একটা স্টার্ট হয় আরেকটা স্টার্ট হয় না। বাট ম্যাক্সিমাম এখন বর্তমানে হচ্ছে ২ টাই স্টার্ট হয়ে যায় আর কি বাই ডিফল্ট। মানে এররটা কমে গেছে আর কি। তো এটা গেল। তো এটা হচ্ছে মানে জ্যাম্পের এররটা আর কি। এখন আপনি যদি চান যে জ্যাম্প ইনস্টল না করে অন্য কিছু ইউজ করবেন, তো সেই কেসে আপনার জন্য অল্টারনেটিভ আছে অবশ্যই। তো সেটা হচ্ছে ল্যাম্প এবং ওয়াম্প, হ্যাঁ। তো ল্যাম্পের ইউজার ইন্টারফেসটা মানে এরকমই আর কি। যেহেতু ল্যাম্প নট শিওর আমি এটা উইন্ডোজের জন্য আছে কিনা, আমি জানি যে এটা লিনাক্সের জন্য আছে। LAMPP ল্যাম্প, যে নিউ ভার্সন অফ ল্যাম্প, ওকে। যদি একটু যাই ভিতরে, আচ্ছা এটা তো ওই সাইট না মেবি, কোন সাইট এটা? ল্যাম্পের মনে হয় আলাদা কোনো সাইট নেই যা লাগতেছে। আমি যেন কিভাবে নামাইছিলাম আমার নিজেরও খেয়াল নাই। যদিও আমি বর্তমানে হচ্ছে জ্যাম্প ইউজ করতেছি। আবার আরেকটা আছে হচ্ছে ওয়াম্প, ওকে। ওয়াম্প, তো আপনি চাইলে ওয়াম্পও ইনস্টল করতে পারেন, হ্যাঁ। এই যে ওয়াম্প সার্ভার ডাউনলোড, এখান থেকে হচ্ছে ইনস্টল করতে পারেন আর কি। ল্যাম্পও মেবি এইভাবে নামাইতে হয়। তো এই তিনটার মধ্যে সবচেয়ে পপুলার হচ্ছে জ্যাম্প, যার কারণে আমরা সবাই হচ্ছে জ্যাম্প ইউজ করি, ওকে। তো এটা গেল। তো অ্যাপে যদি যাই, ধরলাম যে আপনি হচ্ছে যে আপনার পিসিতে জ্যাম্প সার্ভারটা ইনস্টল করে নিছেন। তো আমি একটা কাজ করি, আমার পিসি থেকে হচ্ছে জ্যাম্পটা রান করে নিই আমি এখান থেকে। আমি যদি এখানে জ্যাম্পে লিখি তাহলে এটা পাসওয়ার্ড চাবে, আমার রুট পাসওয়ার্ড। যদি আমি পাসওয়ার্ড দেই, আমি পাসওয়ার্ডটা ভুল দিছি আমি, আচ্ছা ভুল দেই নাই, ঠিক আছে। সো তো রান মানে এটা যদি রান করি তাহলে দেখবো যে আমার সামনে এরকম একটা ইন্টারফেস দেখাইতেছে আর কি। এটা হচ্ছে যে জ্যাম্পের সফটওয়্যারটা। আর বলতেছে যে আমার সব কিছু এখানে স্টপ আছে, ঠিক আছে। মানে আমার কোনো কিছু রানিং নাই। তো সেই কেসে হচ্ছে আমি জাস্ট স্টার্ট অল এ বাটনে ক্লিক করবো, অথবা হচ্ছে ম্যানুয়ালি, যেহেতু আমার দুটো জিনিস দরকার, মাইস্কুয়েল এবং অ্যাপাচি ওয়েব সার্ভার, জাস্ট আমি এই দুটাকে স্টার্ট করব। আমার হচ্ছে পোর্ট এফটিপিডি এটা দরকার নেই। আর আমি যদি এখান থেকে দেখাই তাহলে হচ্ছে এখান থেকে আমার ফাইলজিলা মার্কারি টমকাটি এগুলো দরকার নেই। আমার দরকার হচ্ছে অনলি অ্যাপাচি এবং মাইস্কুয়েল, ওকে। সো আমি জাস্ট অ্যাপাচি এবং মাইস্কুয়েলটা স্টার্ট করলাম, বাট দেখতেছেন যে আমার যে রোডটা আছে অ্যাপাচি স্টার্ট হইতেছে না, স্টপ হয়ে গেছে। বাট মাইস্কুয়েল রানিং আছে। আমি এটা প্রথম দিকে বলছিলাম যে লিনাক্সে হচ্ছে আপনার মানে মাইস্কুয়েল সার্ভার স্টার্ট হয়ে যায় বাট অ্যাপাচিটা স্টার্ট হয় না। এটা প্রবলেম দেখায়, যেটা হচ্ছে যে আপনার অলরেডি রানিং, মানে এটা হচ্ছে আপনার পিসিটা অলরেডি রানিং থাকে আর কি, এই কারণে। তো এটাকে স্টপ করে দেন হচ্ছে এখান থেকে মানে লোকাল সার্ভারে মানে জ্যাম্প সার্ভার থেকে রান করা লাগে আর কি। তো পিসি নর্মালি ওপেন করলে সেটা রান হয়ে যায় অটোমেটিক্যালি বুটিং টাইমে। সো যেটা করা লাগবে আমাদেরকে সুডো সিস্টেম সিটিএল
কমান্ডটা ভুলে গেছি। স্টপ অ্যাপাচি 2, মোস্ট প্রবাবলি এটাই কমান্ড। এন্টার দিলাম। তো এটা এক্সিকিউট, আচ্ছা পাসওয়ার্ড ভুল গেছে। তো এটা এক্সিকিউট হয়ে গেছে। দেন আমি যদি এখানে স্টপ না লিখে জাস্ট এখানে একটা স্ট্যাটাস কমান্ড দিই, তাহলে দেখবো যে এখানে বলতেছে যে ইনঅ্যাক্টিভ, অ্যাক্টিভ স্ট্যাটাস হচ্ছে ইনঅ্যাক্টিভ। ওকে, দেন আমি যদি এখান থেকে এখন এটা স্টার্ট দিই, মানে এটা জ্যাম সার্ভার থেকে রান হবে এখন, মানে আমার পিসি থেকে রান হবে না, এটা জ্যাম সার্ভার থেকে রান হবে। তো এখন যদি আমি দেখি তাহলে দেখবো যে অ্যাপাচি ইজ রানিং। আর এখন যদি আমি এখানে স্ট্যাটাসটা চেক করি, দেখবো যে স্টিল কিন্তু ইনঅ্যাক্টিভ। আমার অ্যাপাচি সার্ভারটা রান হইতেছে হচ্ছে জ্যাম থেকে। ওকে, ওইটা গেল। ওকে, এখানে আর কোনো কাজ নেই আমার, আমি এটা ক্লোজ করে দিলাম। সো রান যেহেতু হয়ে গেছে, এখন যেটা করবো আমরা জাস্ট সিম্পলি যাবো হচ্ছে লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই এডমিন। ওকে, পিএইচপি মাই এডমিন। আমি যদি এই ইউআরএল এ যাই তাহলে দেখবো যে এখানে হচ্ছে আমাদের মাইস্কুয়েল সার্ভারটা দেখাইতেছে। তো এখান থেকে হচ্ছে আর মাইস্কুয়েল নিয়ে কাজ করতে পারি। আর আমি যদি সিম্পলি লোকাল হোস্টে লিখে সার্চ করি, তাহলে এখানে আমরা দেখবো যে এটা হচ্ছে অ্যাপাচি যে সাইটটা আছে আর কি, ওয়েব পেজটা সেটা দেখাইতেছে। তো এখান থেকে হচ্ছে আমরা পিএইচপি মাই এডমিনে যেতে পারি এখান থেকে ক্লিক করেও। ওকে, ওপেন হয়ে গেছে এটা। তো এখন কথা হয়েছে যে আমরা পিএইচপির কোডগুলো রান করব কোথায়? হ্যাঁ, তো আমরা নর্মালি যেটা করি, আমরা বিএস কোড ওপেন করে হচ্ছে আমরা বিএস কোড কোনো একটা ফাইল ক্রিয়েট করে সেখানে হচ্ছে আমরা পিএইচপির কোড লিখে থাকি, সরি অন্যান্য ল্যাঙ্গুয়েজের কোড লিখে থাকি। বাট পিএইচপির কোড লেখার জন্য আমাদেরকে যেতে হবে হচ্ছে htdocs ফোল্ডারের মধ্যে। ওকে, htdocs ফোল্ডারের মধ্যে। তো এটা কোথায় আছে? তো উইন্ডোজের ক্ষেত্রে হচ্ছে আপনারা দেখবেন যে যেহেতু আপনি জ্যাম্প নামাই ফেলছেন, তো জ্যাম্পের ভিতরে দেখবেন যে আপনার কিছু ফোল্ডার থাকে আর কি। হ্যাঁ, আহ, আমি যদি দেখাই, জ্যাম্প htdocs ফোল্ডার ইন উইন্ডোজ, জাস্ট এটা লিখে যদি আমি এখানে সার্চ করি। ওকে, তো এখানে দেখাইতে আছে আর কি। আমি যদি এখান থেকে এটা নতুন ট্যাবে ওপেন করি ইমেজটা, তাহলে দেখতে পাবেন যে এখানে এটা হচ্ছে উইন্ডোজের ইন্টারফেসটা আর কি। তো এখান থেকে আপনাকে যেতে হবে সি ড্রাইভে ফার্স্টে, যেহেতু আপনি সি ড্রাইভে জ্যামটা নর্মালি ইনস্টল করবেন। তো সি ড্রাইভে যাবেন ফার্স্টে, দেন দেখবেন যে এখান থেকে htdocs ফোল্ডার কোথায় আছে। এই যে জ্যাম্পের ভিতরে htdocs ফোল্ডারটা আছে। হ্যাঁ, তো এই htdocs ফোল্ডারের ভিতরে মূলত আমাদেরকে কোড করা লাগবে। ওকে, জ্যাম সার্ভারটা রান করতে হবে, সরি হ্যাঁ, ফার্স্টে জ্যাম সার্ভারটা রান করতে হবে, দেন হচ্ছে htdocs ফোল্ডারের মধ্যে কোডগুলো করা লাগবে। তো এটা গেল। আর লিনাক্সের ক্ষেত্রে হচ্ছে আপনার, যদি এখানে আমি শর্টকাট ক্রিয়েট করে রাখছিলাম আর htdocs। তো এখানে হচ্ছে আপনার এটা হচ্ছে পাথ, কোথায় গেল, এটাকে শো করছিল। ওকে, এটা হচ্ছে opt ল্যাম্প, তারপর হচ্ছে htdocs। ওকে, যদিও আমারটা জ্যাম্পি, আমি যদি দেখাই আবার, এখানে কিন্তু জ্যাম্পে লেখা, নট ল্যাম্প। ওকে, সো বাট এখানে আমার ল্যাম্পই দেখাইতেছে। যাই হোক, তো এই htdocs ফোল্ডারের মধ্যে আমি কোড করব আর কি মূলত। সো কোথায় আছে এটা? এটা এই পাথে আছে, opt ল্যাম্প এবং htdocs। এখন এটা পাবেন কিভাবে? সো আমি যাব হচ্ছে আদার লোকেশনস, এখান থেকে কম্পিউটার্সে যাব, এখান থেকে যাব হচ্ছে ওপিটি, এরপরে এখান থেকে যাব হচ্ছে ল্যাম্প, এখান থেকে যাব হচ্ছে htdocs। সো দিস ইজ দ্য htdocs ফোল্ডার। ওকে, সো আমি যদি এখন এইটার ভিতরে যাই তাহলে দেখবো যে আমাদের এখানে কিছু প্রজেক্ট আছে, ফর এক্সাম্পল ফুড বাজার এবং গ্রিন গার্ডেন, যেটা হচ্ছে আমার মূলত প্রজেক্ট আর কি, ওয়েব প্রোগ্রামিং করছে। দেন এখানে অনলাইন মেডিসিন শপ, এগুলো হচ্ছে সব গিটহাব থেকে কালেক্ট করা, যেমন এটাও গিটহাব থেকে কালেক্ট করা, দেন এটাও গিটহাব থেকে কালেক্ট করা। আর এটা হচ্ছে ল্যাব 8। ল্যাব 8টা আমরা আজকে করবো, মানে কিছু করছিলাম, আচ্ছা এটা বাদ দিয়ে দিই। ওকে, সো টু ডু অ্যাপ ইউজিং মাইস্কুয়েল, এটাও একটা প্রজেক্ট, এটা ইউটিউব থেকে করা। যাই হোক, তো আমরা মূলত ল্যাব 8 ফোল্ডারের মধ্যে কাজগুলো করব। এখন ধরলাম যে ল্যাব 8 ফোল্ডারের মধ্যে আমি কিছু একটা কোড লিখতে চাচ্ছি। তো এই জন্য হচ্ছে আমরা আবার ব্যাক করতেছি হচ্ছে আমাদের ফেভারিট সাইট ডবল3 স্কুল। এখান থেকে হচ্ছে আমরা ইকো পিএইচপি ভার্সন, তো এটার মতো টার্মিনাল রান করা লাগে আর কি। ধরেন যে আপনি পিএইচপি নামাইছেন, সেটা এখন আসলে নামছে কি না চেক করবেন কীভাবে? জাস্ট টার্মিনালটা ওপেন করবেন, ওপেন করে হচ্ছে জাস্ট এই কমান্ডটা দিবেন যে ইকো পিএইচপি ভার্সন, সরি কোথাও ভুল করলাম। কমান্ড কি অ্যাকচুয়ালি এটা? পিএইচপি ভার্সন, ডিসপ্লে পিএইচপি ভার্সন। ওকে, নাকি এটা একটু HTML কোড? ইকো পিএইচপি ভার্সন 7.1. ওকে, আচ্ছা এটা আমি এভাবে কাজ করবো না, আমরা একটা কাজ করি, আমরা এই সেম কোডটাকে নিয়ে আসি। ওকে, কপি কপি করে হচ্ছে আমরা যেহেতু এখানে কাজ করব, তো এখানে হচ্ছে আমরা একটা, সরি এখানে টার্মিনালটা ওপেন করি ফার্স্টে, দেন ন্যানো দিয়ে আমি ওপেন করি। ঠিক আছে, যে ধরলাম ফাইল নেম হচ্ছে পিএইচপি
ভার্সন ডট পিএইচপি, এটা হচ্ছে আমার ফাইল নেম। এখানে হচ্ছে আমি আমার কোড দিয়ে দিলাম। খেয়াল করুন আমার ফাইলের এক্সটেনশন হচ্ছে ডট পিএইচপি। ওকে, যদি আমি এখানে সেভ করি কন্ট্রোল এক্স, এরপর ওয়াই, সরি এরপর এন্টার, এরপর ওয়াই দিয়ে যদি বের হয়ে যাই তাহলে এটা সেভ হয়ে যাবে। যদি ক্যাট দিয়ে পিএইচপি ভার্সনটা চেক করি, মানে এই ফাইলে কি কি আছে, হ্যাঁ এই ফাইলে হচ্ছে এগুলো আছে। দেন আমি রান করবো কীভাবে? এখন আমার কোড তো লেখা আছে পিএইচপি ভার্সন ডট পিএইচপি এবং এই ফাইলটা হচ্ছে এখানে আছে। তো রান করার জন্য আমাদেরকে যেটা করতে হবে যে সিম্পলি যেতে হবে লোকাল হোস্ট এরপর স্ল্যাশ হচ্ছে আমাদের ফোল্ডার নেম হচ্ছে ল্যাব 8। দেন এই ফোল্ডারের ভিতর ফাইল কি ছিল আমাদের, পিএইচপি ভার্সন ডট পিএইচপি, এটা হচ্ছে আমাদের ফাইল নেম, ঠিক না? এন্টার দিলাম। যে আমি এন্টার দিলাম সাথে সাথে হচ্ছে আমাদের এখানে কিন্তু এটা শো করতেছে, ঠিক আছে? এটা হচ্ছে আমার পিএইচপি ভার্সন 8.2.12। ওকে, সো এইভাবে মূলত হচ্ছে আমাদেরকে যে কোনো প্রজেক্ট রান করা লাগবে। যেমন আমার অলরেডি একটা প্রজেক্ট আছে, যদি আমি সেটা দেখাই, যেমন গ্রিন গার্ডেন, যেটা আমি একটু আগে বলছিলাম, যেটা হচ্ছে আমার ওয়েব প্রোগ্রামিং ল্যাবের জন্য আমি রেডি করছিলাম আর কি। তো সেটা আমি রান করবো কীভাবে? তো এটা মধ্যে করা হয়েছে হচ্ছে এখানে আর কি, যে দেখেন গ্রিন গার্ডেন, এখানে হচ্ছে অনেক অনেক ফাইল ফোল্ডার আছে আর কি। হ্যাঁ, তো আমি জাস্ট এই প্রজেক্টটা রান করব। তো যেহেতু এটার নাম হচ্ছে গ্রিন গার্ডেন এবং এটা htdocs ফোল্ডার আছে, ধরেন যে এটা জিনিসটা এরকম যে এই htdocs পর্যন্ত হচ্ছে আপনার লোকাল হোস্ট, htdocs ফোল্ডারটা পর্যন্ত হচ্ছে আপনার জাস্ট লোকাল হোস্ট। ওকে, দেন এই লোকাল হোস্টের পরে যা যা আছে সেগুলো হচ্ছে আপনার এই ফাইল থেকে পাথ আর কি। যেমন আমার লোকাল হোস্ট মানে htdocs ফোল্ডারের ভিতর ডিরেক্টলি গ্রিন গার্ডেন আছে। তো আমি যদি এখানে এটা আরেকটা ট্যাবে ওপেন করে জাস্ট এখানে পাথ চেঞ্জ করে দিই, যদি এখানে গ্রিন গার্ডেন বলে দিই তাহলে কিন্তু আমার প্রজেক্টটা এখানে রান হয়ে যাবে। ওকে, তো এই হচ্ছে প্রজেক্ট। এখানে ডাটাগুলো চলে আসতেছে হচ্ছে কি বলে সার্ভার থেকে, মানে এখানে ডাটাবেজ আছে, ডাটাবেজ থেকে মূলত এখানে পিকচার বলি বা এখানে আদার যে ডাটাগুলো আছে সেগুলো এখানে চলে আসতেছে। তো যাই হোক, ওকে, তো এখানে সব কিছু ঠিকঠাক কাজ করতেছে এখানে যা যা ছিল। সো আচ্ছা, ওকে, এগুলো সব প্রাইস বেশি যার কারণে শো করতেছিল না। তো এই হচ্ছে ব্যাপার। মানে আপনি যদি প্রজেক্ট করতে যান তাহলে হচ্ছে আপনার জাস্ট প্রজেক্টের ফোল্ডারে গেলেই, মানে লোকাল হোস্ট স্ল্যাশ গ্রিন গার্ডেন বা আপনার যে প্রজেক্টের নাম থাকবে আর কি, সেখানে গেলে হচ্ছে মানে সেটা রান করতে পারবে। বাই দ্য ওয়ে, আমি এটা ক্লোজ করে দিই, আমাদের কাজ হচ্ছে এখানে। সো আমরা ভাষণ কীভাবে চেক করতে হয় সেটা দেখে ফেলছি। দেন যাবো হচ্ছে নিচের দিকে, মানে পিএইচপি যে সিনটেক্সটা আছে সেটার দিকে। সো পিএইচপি কোডগুলো মূলত হচ্ছে আমরা এইভাবে লিখে থাকি, ঠিক আছে? মানে হচ্ছে প্রথমে আমাদের একটা লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট দেওয়া লাগে, দেন একটা কোশ্চেন মার্ক, দেন পিএইচপি, দেন হচ্ছে আমরা এখানে পিএইচপির কোডগুলো লিখবো, দেন লাস্টে হচ্ছে আবার কোশ্চেন মার্ক, দেন হচ্ছে রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট। তো লেফট দ্বারা বোঝাইতেছে যেখান থেকে আমাদের শুরু আর এখানে হচ্ছে আমাদের শেষ হবে আর কি। মানে আর মাঝখানে হচ্ছে আমাদের পিএইচপি কোডগুলো থাকবে। এবং আপনি যদি দেখেন যেখানে, সরি, ভিস কোড কেন ওপেন করলাম? সো আমি যদি এখানে একটু যাই আমাদের ওই যে এখানে এই ফাইলটার মধ্যে পিএইচপি ভার্সন ডট পিএইচপি এই ফাইলে, তো দেখবেন যেখানে কিন্তু আমাদের HTML ফাইল ছাড়া কিছুই নেই। এটা পুরোপুরি একটা HTML ফাইল, জাস্ট হচ্ছে আমরা বডি ট্যাগের মধ্যে কি করলাম, পিএইচপি কোডগুলো এক্সিকিউট করতেছি, ঠিক না? বডি ট্যাগের মধ্যে হচ্ছে আমরা পিএইচপি কোডগুলো লিখতেছি, যার কারণে আমাদেরকে ফাইল এক্সটেনশন দিতে হইতেছে পিএইচপি। বাট আদারওয়াইজ যা কিছু আছে সব কিছু কিন্তু আমাদের HTML কোডই, কোনো চেঞ্জ নাই, জাস্ট বডি ট্যাগের মধ্যে আমরা পিএইচপি কোড লিখতেছিলাম, এইটুকুই জাস্ট চেঞ্জ। তো এটা গেল। এরপর হচ্ছে আমরা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করার জন্য হচ্ছে আমরা ইকো হচ্ছে কোনো কিছু প্রিন্ট করার জন্য ইউজ করা হয়। ইকো দিয়ে হচ্ছে আমরা যে কোনো কিছু প্রিন্ট করতে পারি। আপনি চাইলে হচ্ছে এই কমান্ডটা মানে পিএইচপি কোডে না লিখে যদি আপনি সিম্পলি টার্মিনালে রান করেন, যদি এখানে রান করি তাহলে দেখবেন যে এখানে কিন্তু আমার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হইতেছে। ওকে, এখানে আমার ইকো রান হয়। দেন আপনি যদি জান যে এই ইকো কমান্ডটা কোথা থেকে আসতেছে জানতে, মেবি এটা কাজ করবে আর কি, হুইচ ইকো লিখে সার্চ করে দেখবেন যে ইউজার বিন ইকো এখান থেকে আসতেছে। ওকে, মানে এই ইকো বাইনারি ফাইলটা হচ্ছে এক্সিকিউট হইতেছে এখানে। তো এটা গেল। দেন এখানে কিছু কথা বলা দিয়ে আছে, যেমন হচ্ছে যে ইন পিএইচপি কিওয়ার্ডস লাইক ইফ এলস হোয়াইল ইকো এক্সেট্রা ক্লাসেস ফাংশনস অ্যান্ড ইউজার ডিফাইন্ড ফাংশনস আর নট কেস সেন্সিটিভ, এটা একটু মনে রাখতে হবে। অন্যান্য ল্যাঙ্গুয়েজে কিন্তু এগুলো কেস সেন্সিটিভ। যেমন এই যে, বাট পিএইচপি কিন্তু এখানে কেস সেন্সিটিভ না। তারা বলে দিয়েছে ইফ এলস বা অন্যান্য যে কিওয়ার্ডগুলো আছে আপনি চাইলে সেটাকে আপার কেসে লিখতে পারেন, চাইলে লোয়ার কেসে লিখতে পারেন, সাথে হচ্ছে আপনার মিক্সডভাবে লিখতে পারেন। যেভাবে লিখুন না কেন সেটা আপনার এক্সিকিউট হবে। যদি আমরা সিম্পলি এই লাইনটা নিয়ে ট্রাই করি, যদি কাজ করবে কিনা শিওর না আমি। ওকে, এরও দিতেছে এখানে একটা। তো আমরা কাজ করি, আমরা এখানে না লিখি, আমরা হচ্ছে এই যে আমাদের যে পিএইচপি ফাইলটা আছে
এখানে গিয়ে লিখি আমরা, ঠিক আছে? এর ভিতরে হচ্ছে আমরা পিএইচপি ভাষণ না লিখে এর ভিতরে হচ্ছে আমরা যে লাইনগুলোকে পেস্ট করে দিই। ফাইলটা এখন সেভ করতেছি, সেভ, এন্টার। দেন আমি যদি এখানে চেক করি যে আমার ফাইলে কি কি আছে, এখানে মূলত দেখলাম যে এখানে যেগুলো লিখছি আমি এখানে সেগুলো কিন্তু চলে আসছে। তো এবার যদি আমি ব্রাউজার থেকে জাস্ট রিলোড দিই তাহলে দেখবো যেখানে আমার হ্যালো ওয়ার্ল্ড কিন্তু প্রিন্ট হয়ে গেছে, এবং সেটা 3বার প্রিন্ট হয়েছে। কেন? কারণ হইতেছে যে আমরা এখানে 3বার প্রিন্ট করতেছি এবং 3টা ভিন্ন ওয়েতে প্রিন্ট করতেছি, যে মানে এই ইকোগুলো আর কি ভিন্ন ওয়েতে লিখে হয়েছে। আর এগুলো হচ্ছে সেন্সিটিভ না, আশা করি বুঝে গেছেন, হ্যাঁ? তো দেন যদি একটু নিচে যাই তাহলে সেখানে বলা হয়েছে যে আমাদের ভেরিয়েবল নেম, মানে পিএইচপিতে কীভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়। তো জাভা স্ক্রিপ্টে জানি যে আমাদের লেট আছে, এরপর কনস্ট্যান্ট আছে, ভার আছে, এগুলো দিয়ে হচ্ছে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করে থাকি। পিএইচপির ক্ষেত্রে হচ্ছে আমরা ডলার সাইন দিয়ে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করে থাকি। ডলার সাইন দিয়ে যদি আমরা কোনো কিছু নাম লিখি, মানে এটা হচ্ছে আমাদের ভেরিয়েবল নেম, দেন এটা হচ্ছে আমাদের ভেরিয়েবলের ভ্যালু। তো দেন আমি এই ভেরিয়েবলটা কীভাবে অ্যাক্সেস করব, জাস্ট সিম্পলি যেভাবে আমরা লিখছিলাম ডলার সাইন দিয়ে, মানে ভেরিয়েবলটা যেভাবে ইনিশিয়ালাইজ করছি জাস্ট ওইভাবে হচ্ছে আমরা এখানে ইনিশিয়ালাইজ করব। খেয়াল করেন, অন্যান্য ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা কি করতাম, আমরা কনকেটিনেট করার জন্য প্লাস সাইন ইউজ করতাম, বাট পিএইচপির ক্ষেত্রে আমাদের কনকেটিনেট করার জন্য হচ্ছে আমরা ডট ইউজ করতে হবে। ওকে, সিম্পলি যদি আমি এই কোডটা এখন রান করার ট্রাই করি, কপি, আমি এখন এই ফাইলটা টার্মিনাল থেকে ওপেন না করে এখান থেকে বারবার ওপেন করব। ওকে, পেস্ট করলাম, ফাইল সেভ করা হয়ে গেছে। দেন আমি যদি এখন এখানে গিয়ে রিলোড দিই, দেখবো যেখানে মাই কার্ড ইজ রেড, মাই হাউস ইজ এমটি, কিছু শো করতেছে না। মাই বোট ইজ এমটি, কিছু শো করতেছে না। কেন? কারণ হইতেছে গিয়ে আমার এখানে কালারটা হচ্ছে আমি এভাবে লিখছি COLOR, অল লোয়ার কেস, বাট এখানে আমার লোয়ার কেস থাকাতে প্রথমটা শো করতেছিল। এখানে আমার অল আপার কেস, যেহেতু ভেরিয়েবল নেম হচ্ছে কেস সেন্সিটিভ, এগুলো কিন্তু কেস সেন্সিটিভ না। উপরে যেটা দেখানো হয়েছে আর কি, মানে কিওয়ার্ডসগুলো কেস সেন্সিটিভ না, বাট ভেরিয়েবল নেম কেস সেন্সিটিভ, যার কারণে আমার প্রথমটার জন্য আউটপুট দেখাইতেছিল বারবার, বাট পরেগুলোর জন্য আউটপুট শো করতেছিল না। ওকে, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড ইট। দেন এটা হয়তো বুঝছেন যে ডট দিয়ে কি করতে হয়, জাস্ট মানে কনকেটিনেট করা হইতেছে আর কি, আর কিছু না। আর বিআর টেক তো আমাদের জাস্ট HTML বিআর টেক, যেটা হচ্ছে মূলত লাইন ব্রেক দিতেছে এখানে। সো এটা গেল। দেন যদি যাই কমেন্টসে, এটাও আমাদের অন্যান্য ল্যাঙ্গুয়েজের মতোই, এটা হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল লাইন কমেন্ট। তারপর সিঙ্গেল লাইন কমেন্ট চলে হচ্ছে আপনি এভাবেও লিখতে পারেন। এটা হচ্ছে পিএইচপির সিনট্যাক্স, অনেকটা বলা যায়। পিএইচপির ক্ষেত্রে হচ্ছে আমরা হ্যাশ দিয়ে কমেন্ট করে থাকি, আর এটা হচ্ছে মাল্টি লাইন কমেন্ট। ওকে, এরপর এখানে আর তেমন কিছুই নেই। যেন যদি যাই পিএইচপি ভেরিয়েবলসে, তো এখানে দেখবেন যে আপনারা ওই যে একটু আগে যেটা দেখলাম যে ডলার সাইন দিয়ে হচ্ছে ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করা হয় বা ডিক্লেয়ার করা হয়। সো এটাই এখানে করা হইতেছে যে এক্স নামক একটা ভেরিয়েবল আছে যার ভ্যালু হচ্ছে 5, এবং ওয়াই নামক একটা ভেরিয়েবল আছে যার ভ্যালু হচ্ছে জন। আর এখানে আর কি কি আছে, ওকে, আচ্ছা, ফর এক্সাম্পল এখানে টেক্সট ভেরিয়েবলের মধ্যে এখানে আপনার লিখছেন হচ্ছে একটা স্ট্রিং, ঠিক আছে? এখানে একটা স্ট্রিং আছে, এবং আপনি চাইতেছেন যে মানে আমি এটা এই স্ট্রিংটা মানে শো করাবো আর কি, হ্যাঁ, এইটার ভিতরে। তো আমি কি করবো, ডিরেক্টলি জাস্ট হচ্ছে আমরা আই লাভ, তারপর ডলার সাইন দিয়ে হচ্ছে আমরা কি করতে পারি, ওই ভেরিয়েবলটা এখানে দিতে পারি। তাহলে কি হবে, যদি আমি রান করি তাহলে দেখবো যে এখানে আমাদের ভেরিয়েবলের ভ্যালুটা প্রিন্ট হয়ে যাচ্ছে। ওকে, এখন কথা হয়েছে যে আমরা একটু আগে আরেকটা এক্সাম্পল দিয়েছিলাম, সেখানে হচ্ছে আমরা ডট দিয়ে ট্রাই করছিলাম, ঠিক না? এই যে উপরের দিকে আর কি, সিনট্যাক্সের ক্ষেত্রে মেবি আমরা ডট দিয়ে ট্রাই করতেছিলাম, এই যেখানে ডট দিয়ে ট্রাই করতেছিলাম। এটা ডট দিয়ে কেন ট্রাই করা হইতেছিল, কারণ হইতেছে যে আমার এই স্ট্রিংটা কিন্তু এখানে কোটেশন ওপেন হয়েছে এবং এখানে শেষ হয়ে গেছে, এবং এই কারণে হচ্ছে যে আমরা পরবর্তীতে ডট দিয়েছি, আবার এখানে একটা কোটেশন ওপেন হয়েছে, শেষ হয়েছে। বাট এখন যে এক্সাম্পলটা দেখানো হইতেছে, এখানে কিন্তু আমাদের কোটেশনটা একবারে ওপেন হয়েছে, একদম লাস্টে গিয়ে শেষ হয়েছে। খেয়াল করুন, দুটো কিন্তু ভিন্ন। তখন হচ্ছে আমাদের স্ট্রিং এর বাইরে গিয়ে হচ্ছে আমরা চেক, মানে আমরা মানে ভেরিয়েবল ইউজ করতেছিলাম, বাট এখন হচ্ছে আমরা স্ট্রিং এর ভিতরে ভেরিয়েবল ইউজ করতেছি, ঠিক না? যার কারণে হচ্ছে আমরা ডিরেক্টলি কি করতেছি, ভেরিয়েবল নামটা ডলার সাইন সহ এখানে দিয়ে দিয়েছি, যার কারণে আমাদের এটা রান হয়ে যাচ্ছে। দেন এখানে দেখতেছি যে আগের এক্সাম্পলটাই জাস্ট হচ্ছে কি করা হয়েছে, ডট দিয়ে ট্রাই করা হইতেছিল, হ্যাঁ। আই লাভ হচ্ছে আমার এইটুকু একটা স্ট্রিং, দেন ডট দিয়ে হচ্ছে কনকেটিনেট করা হয়েছিল, দেন হচ্ছে আপনার টেক্সট দিয়ে হচ্ছে ভেরিয়েবলটা প্রিন্ট করা হয়েছে schools.com, লাস্টে হচ্ছে একটা এক্সক্লেমেটরি সাইন। এখন কথা হচ্ছে যে এরকম মানে এই যে বিষয়টা আছে, স্ট্রিং এর মধ্যে হচ্ছে আমরা ভেরিয়েবল ইউজ করতে পারি, এরকম সিনট্যাক্স কি আমরা জাভা স্ক্রিপ্টে দেখছিলাম? হ্যাঁ, জাভা স্ক্রিপ্ট দেখছি আমরা, ঠিক আছে? যেটা হচ্ছে জাভা স্ক্রিপ্টের ব্যাকটি। ওকে, আমি যদি একটু সিম্পলি মনে করাই দিই, জাভা স্ক্রিপ্ট টেমপ্লেট লিটারেলস মেবি এটা,
ব্যাকটিক TICK। ওকে, আমি যদি এখানে যাই, ইমেজেসে গেলাম। ওকে, এখান থেকে ফর এক্সাম্পল এই যে এখানে একটা এক্সাম্পল দিয়ে আছে যে var নাম্বার ইজ ইকুয়াল টু 5। তো নাম্বার ভেরিয়েবলের মধ্যে 5 অ্যাসাইন করা আছে। দেন হচ্ছে আমরা চাইতেছি যে, আচ্ছা নর্মালি হচ্ছে আমরা এইভাবে করতাম আর কি, নাম্বার প্লাস দেন হচ্ছে নাম্বার প্লাস দেন হচ্ছে প্লাস সাইন দিয়ে আমরা ভেরিয়েবল মানে কোনো একটা স্ট্রিং প্রিন্ট করতাম আর কি। তাহলে কি হতো, 5 আর্টিকেলস এভাবে শো করতো। বাট আমি যদি চাই যে সিঙ্গেল লাইনে শো করাইতে আর কি, তো সেক্ষেত্রে কি করবো, জাস্ট ডলার সাইন দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। দেন হচ্ছে আমার ভেরিয়েবল নামটা এখানে দিয়ে দিব। তো সিমিলার একটা বলা যায় আর কি ভাইব এখানে চলে আসতেছে, যেটা হচ্ছে যে আমরা কি করতেছি, মানে হচ্ছে আমরা পুরো ভেরিয়েবল নামটা এখানে তুলে দিছি, মানে ডবল কোটেশনের মধ্যেই। ওকে, আর জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে হচ্ছে আমাদের ব্যাকটিক দিয়ে করা লাগে আর কি এটা। তখন সেই কেসে হচ্ছে আমাদের এখানে প্লাস সাইন দেওয়া লাগতেছে না, আমাদের এখানে হচ্ছে মানে ডবল কোটেশন দেওয়া লাগতেছে না বারবার, এরকম আর কি বিষয়গুলো। আর এখানে কি সুবিধাটা কি, এখানে সুবিধা হইতেছে যে বারবার হচ্ছে আমাদেরকে ডট দেওয়া লাগতেছে না, প্লাস হচ্ছে যে আমার একটা ডবল কোটেশন দিলে এনাফ আর লাগতেছে না আর কি। এই হচ্ছে বিষয়। তো ইকো প্রিন্ট এটা অলরেডি বুঝে গেছি যে প্রিন্ট করার জন্য হচ্ছে আমরা ইকো ইউজ করি। এরপর ডাটা টাইপসের মধ্যে হচ্ছে আমাদের স্ট্রিং, ইন্টিজার, ফ্লোট, বুলিয়ান, এরে, অবজেক্ট, নাল, রিসোর্স এগুলো আছে মূলত। দেন এখানে তাদের যে এক্সাম্পলগুলো আছে সেটা এখানে শো করানো হইতেছে, জাস্ট হচ্ছে যে জাস্ট দেখে নেওয়ার বিষয় আর কি, এখানে আর তেমন কিছু না এক্সট্রা। যেমন এখানে কি করা হইতেছে, স্ট্রিং ইজ এ সিকোয়েন্স অফ ক্যারেক্টার্স লাইক হ্যালো ওয়ার্ল্ড। ওকে, সিকোয়েন্স অফ ক্যারেক্টার বলা যায় যে স্ট্রিং হচ্ছে একটা ক্যারেক্টারের অ্যারে। তো string it can be any text inside quotes. You can use single or double quotes. ওকে, আপনি চাইলে হচ্ছে সিঙ্গেল কোড ইউজ করতে পারেন, আপনি চাইলে হচ্ছে ডাবল কোড ইউজ করতে পারেন। সো আমি যদি এটা রান করি তাহলে দেখবো যে এখানে বলতেছে যে ডাম্প, ভার ডাম্প। এই কারণে আমাদের এখানে এই জিনিসটা এরকম দেখাইতেছে যে স্ট্রিং 12। রিজনটা হচ্ছে যে আমার এখানে 12টা ক্যারেক্টার আছে মূলত। এখানে কয়টা আছে, 1 2 3 4 5টা, আর এখানে হচ্ছে 5টা, 5 5 10, এখানে একটা এক্সক্লেমেশন 11, আর এখানে একটা স্পেস আছে 12। তো যার কারণে দুই ক্ষেত্রে এখানে 12 দেখাইতেছিল। মানে এই ভার নামটা যেটা করে মূলত স্ট্রিং এর লেন্থটা আমাদের এখানে শো করে আর কি, বলতে পারেন। তো গেল এটা। সো এরপর যদি যাই ফ্লোট, ফ্লোট তো আমরা জানি অবশ্যই আগে থেকে, এটা আর নতুন করে দেখানো কিছু নাই। তো ওকে, সো এটা গেল এইটুকু। ওকে, তারপর ফ্লোট, ফ্লোট হলো বুলিয়ান, বুলিয়ান ট্রু ফলস, আর কিছুই নেই এখন। এরপর আস্তে আস্তে হচ্ছে অ্যারে। তো জাভা স্ক্রিপ্টের ক্ষেত্রে বা অন্যান্য ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা অ্যারে কীভাবে ডিক্লেয়ার করতাম, জাস্ট হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা হচ্ছে, আচ্ছা জাভা স্ক্রিপ্টের ক্ষেত্রে হচ্ছে আমাদের, হ্যাঁ জাভা স্ক্রিপ্টের ক্ষেত্রে থার্ড ব্র্যাকেট দেওয়া লাগে, আর অন্যান্য ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে থার্ড ব্র্যাকেট দিয়ে করা লাগে আর কি। এবার পিএইচপির ক্ষেত্রে আপনাকে অ্যারেটা ডিক্লেয়ার করতে হবে হচ্ছে এইভাবে, প্রথমে অ্যারে লিখতে হবে, এই অ্যারে ফাংশনটার মধ্যে হচ্ছে আপনাদেরকে ভ্যালুগুলো পাস করতে হবে। ফর এক্সাম্পল এখানে কার্স নামক একটা অ্যারে আছে, যার কারণে হচ্ছে আমরা ইকুয়াল সাইন দিয়ে অ্যারে লিখলাম ফার্স্টে। অ্যারে লেখার পর হচ্ছে আমরা অ্যারের ভ্যালুগুলো এখানে পাস করতেছি। এটা হচ্ছে স্ট্রিং অ্যারে, হ্যাঁ ঠিক আছে, স্ট্রিং এ অ্যারে এটা। তো দেন যদি আমরা এখানে এটা এভাবে লিখি তাহলে কি করতে, মানে তাহলে কি দেখবো, দেখবো যে আমাদের এখানে এটা প্রিন্ট হয়ে যাচ্ছে। আর দেখতে জিনিসটা এরকম লাগতেছে আর কি, যে স্ট্রিং 5 ভলভো, তারপর বিএমডব্লিউ, টয়োটা। ওকে, এখন যে কোথায় গেল, পিএইচপির অবজেক্টটা কীভাবে করতে হয় সেটাও এখানে আরেকটা এক্সাম্পল দিয়ে দিছে, যদিও এগুলো নিয়ে ডিপ ডাইভ করা হবে সামনে। ওকে, সামনে এগুলো নিয়ে ডিপ ডাইভ করা হবে, বাট ইনিশিয়ালি হচ্ছে জাস্ট দেখানো হইতেছে আর কি ডাটা টাইপ সম্পর্কে। যদি আমি এই জিনিসটা একটু এক্সপ্লেন করি, যদি জাভা স্ক্রিপ্টের অবজেক্ট সম্পর্কে অবগত থাকেন তাহলে এটা ইজিলি বোঝার কথা যে এটা কীভাবে কাজ করতেছে। বাই দ্য ওয়ে, এখানে তারা যেটা করতে হচ্ছে তারা হচ্ছে এখানে একটা তারা হচ্ছে ওপি ইউজ করতেছে এখানে, হ্যাঁ তারা এখানে ওপি ইউজ করতেছে বলা যায়। ওপি মূলত অবজেক্ট এখানে। ওকে, সো আমাদের ক্লাস নেম হচ্ছে যে কার, এবং এখানে কিছু পাবলিক ভেরিয়েবল আছে কালার এবং মডেল। দেন হচ্ছে একটা মেথড আছে কনস্ট্রাক্টর ফাংশন। সো এই কনস্ট্রাক্টর ফাংশনটার মধ্যে আমাদের দুইটা ভ্যালু পাস করা হইতেছে আর কি আর্গুমেন্ট হিসেবে এখান থেকে রেড এবং বলবো। দেন যেগুলো হচ্ছে এখানে প্যারামিটার হিসেবে রিসিভ করা হইতেছে কালার এবং মডেল নামে। সো দেন হচ্ছে আমরা জাস্ট দিস ডট, জাভাতে যেভাবে করতাম, যেহেতু আমরা জাভাতে হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করে আসছি, তো জাভা যেটা করতাম আমরা দিস ডট, দেন হচ্ছে আমরা ভেরিয়েবল নাম ইকুয়াল দিয়ে হচ্ছে আমরা এই ভেরিয়েবলটা বসাই দিতাম, ঠিক না, যেটা হচ্ছে আমাদের এখানে রিসিভ করতেছি আর কি। সিমিলারলি আমরা এই পিএইচপি ক্ষেত্রে যেটা করব যে ডলার সাইন দিয়ে বলবো যে ডিস, তারপর এই যে সিনট্যাক্সটা আছে, মানে মানে ইন্ডিকেট করতেছে আর কি, যে মানে ডট দিয়ে আর কি, ডটের আমরা আগে করতাম ডট দিয়ে, বাট পিএইচপি ক্ষেত্রে আমাদেরকে এই মানে সিম্বল দিতে দেওয়া লাগে আর কি, যদিও আমি নাম জানি না এটা কি সিম্বল, বাই দ্য ওয়ে। তো এরকম সিম্বল দিয়ে হচ্ছে আমাদের কি করতে হয় যে এখানে হচ্ছে আমাদের ভেরিয়েবলটা ধরাই দিতে হয়। ওকে,
সিমিলার সিনট্যাক্স। আর আপনি এই সিম্বলটা যদি আপনি হচ্ছে সি প্রোগ্রামিং বা সি প্লাস প্লাস করে থাকেন তাহলে দেখবেন সি প্লাস 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 বা সি এতেও এই সিম্বলটা কিন্তু আছে, ঠিক না? ওকে, সো আই হোপ এটা মনে রাখা যাবে ইজিলি। তো এটা গেল। দেন হচ্ছে আমাদের একটা ফাংশন আছে এখানে, যেটা আমরা যেহেতু ক্লাসের ভিতরে আছে তো আমরা এটা বলবো এটা হচ্ছে একটা মেথড। মেসেজ হচ্ছে একটা মেথড যেটা কি করতেছে, আমাদের একটা স্ট্রিং প্রিন্ট করতেছে, মানে রিটার্ন করতেছে মূলত, যে মাই কার ইজ, যেহেতু আমার এই ভেরিয়েবলগুলোর মধ্যে হচ্ছে এই ভ্যালুগুলো আছে যেগুলো হচ্ছে এখান থেকে পাস করা হইতেছে, তো ইজিলি কিন্তু আমরা এখানে এই আর ভ্যালুগুলো লিখবো যে মাই কার ইজ, এখানে যে কার হচ্ছে রেড, মাই কার ইজ এ রেড অ্যান্ড বলবো ওকে, রেড বলবো। যদি আমি এটা রান করি তাহলে দেখবো যে ওকে, তো আচ্ছা এখানে কি প্রিন্ট করতেছে এখানে, বার ডাম। আচ্ছা এখানে মূলত জাস্ট অবজেক্টটাই প্রিন্ট করা হইতেছে, আমাদের ওই যে জাস্ট এই ফাংশনে কল করা হইতেছে না, যার কারণে আমরা অ্যাকচুয়াল আউটপুটটা এখানে দেখতেছি না। এখানে হচ্ছে জাস্ট কি করা হইতেছে, অবজেক্টটাকে প্রিন্ট করা হইতেছে যে নিউ কার। আচ্ছা এখানে যেটা করে ফার্স্ট একটা অবজেক্ট ক্রিয়েট করে নেওয়া হয়েছে যেহেতু ক্লাস এটা, তো ক্লাস থেকে হচ্ছে আমরা কি করলাম, মাইকার নামে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম এখানে। তো দেন হচ্ছে আমরা মাইকারটা এখানে প্রিন্ট করে দিছি, মানে এই অবজেক্টটার মধ্যে কি কি আছে না আছে, যেমন দেখলাম যে কারের মধ্যে, মানে কার নামক যে অবজেক্ট ক্লাসটা আছে এখানে আমাদের দুইটা ভেরিয়েবল আছে, একটা কনস্ট্রাক্টর ফাংশন আছে, একটা মানে কনস্ট্রাক্টর ফাংশন আছে এবং একটা মেথড আছে। তো এখানে দেখতেছি যে আমাদের ভেরিয়েবল হচ্ছে কই গেল, অবজেক্ট কার ওয়ান, এরপরে টু দেখা যাচ্ছে, কালার হচ্ছে আচ্ছা স্ট্রিং, কালারের টাইপ হচ্ছে স্ট্রিং এবং রেড মডেল স্ট্রিং। ওকে, মানে জাস্ট অবজেক্টটাকে রিপ্রেজেন্ট করতেছে আর কি। এটা আহামরিতে এমন না বুঝলে হবে আপাতত। যেমন এখানে যদি একটু তাকাই, যেহেতু ভার ডাম, মানে কই গেল, হ্যাঁ এটাই আর কি, ভারডাম মাইকার, মাইকার নামক যে অবজেক্টটা ক্রিয়েট করা হয়েছে এখানে যেহেতু ভারডাম করা হইতেছে, ভারডাম্পের কাজটা কিন্তু অলরেডি দেখে ফেলছি, এটা হচ্ছে আমাদের স্ট্রিং এর সাইজটাকে রিটার্ন করে। ওকে, সো এই রেড নামক যে স্ট্রিংটা আছে যেটা হচ্ছে আমরা এখানে আর্গুমেন্ট হিসেবে পাস করতেছি, এটার সাইজ কত, 3, যার কারণে এখানে 3 শো করতেছিল। বলবো এটা হচ্ছে একটা মডেল, তো এই মডেলের স্ট্রিং সাইজ কত, 5, তো যার কারণে আমাদের বলবোর আগে স্ট্রিং 5 শো করতেছিল। তো আই হোপ এখন এটা বুঝছেন যে অ্যাকচুয়ালি কি মিন করতেছিল এটা। তো দেন যদি যাই পরবর্তী পার্ট স্ট্রিংয়ে, তো স্ট্রিং জাস্ট হচ্ছে আমার ডবল কোটেশন দিয়ে লেখা লাগে, এখানে আর আহামরি তেমন কিছুই নাই। তো অলরেডি এটা আমি ডিসকাস করেই ফেলছি। আবার স্ট্রিং লেন যদি আলাদাভাবে চান যে ফাংশন ইউজ করতে করতে, যে তখন হচ্ছে str লেন্থ নামে একটা ফাংশন আছে, যেটার মধ্যে যদি আমরা স্ট্রিং পাস করে দিই তাহলে কি করবে, সেটা হচ্ছে আমাদের স্ট্রিং এর লেন্থ কত সেটা মানে আমাদেরকে দিয়ে দিবে। আগেটা ছিল var ডাম, বাট সেটা হচ্ছে আমাদের এক্সট্রা অনেক কিছু দিয়ে থাকে, বাট আমাদের str লেন যে ফাংশনটা আছে এটা হচ্ছে অনলি আমাদের লেন্থটাই দিবে, এক্সট্রা কিছু দিবে না। তো আমি এগুলো ক্লোজ করে দিই, এগুলো অ্যাকচুয়ালি দরকার নেই আমার এই মুহূর্তে। দেন মডিফাই স্ট্রিং, এখানে যদি যাই তাহলে দেখবো যে এখানে আমাদের মডিফাই স্ট্রিং হিসেবে কোনো একটা স্ট্রিংকে হচ্ছে আমরা আপার কেসে কীভাবে কনভার্ট করবো, এর জন্য হচ্ছে আমাদের str টু আপার এই ফাংশনটা আছে। তো এটা ইউজ করে হচ্ছে আমরা আপার কেসে কনভার্ট করতে পারি। এরপর হচ্ছে লোয়ার কেসের জন্য str টু লোয়ার ফাংশন আছে, মানে নামগুলো সিমিলার, ঠিক আছে, একটা মনে রাখলে অন্যটা ইজিলি মনে থাকে। দেন রিপ্লেস স্ট্রিং, স্ট্রিংকে রিপ্লেস করার জন্য হচ্ছে আমরা এটা ইউজ করতে পারি, যেমন এখানে আমাদের হ্যালো ওয়ার্ড লেখা আছে, এটা হচ্ছে আমাদের এক্সি স্ট্রিং, এবং এখানে চাইতেছি হচ্ছে আমরা হ্যালো এই ওয়ার্ডটা রিপ্লেস হয়ে সেখানে ডলি চলে আসুক, হ্যাঁ, তখন সেই কেসে কি হবে, আমাদের এসটিআর রিপ্লেস ইউজ করতে হবে, যার মধ্যে প্রথম আর্গুমেন্ট হচ্ছে আমরা, সরি এখানে হ্যালো না, অ্যাকচুয়ালি ওয়ার্ডটা রিপ্লেস হয়ে হচ্ছে ডলি চলে আসবে, মানে হ্যালো ডলি। সো প্রথমে কি করবো, প্রথমে আমরা একটা আর প্রথমে যে আর্গুমেন্টটা পাস করবো আর কি ফাংশনের মধ্যে, সেটা হচ্ছে যে আমরা কোন ওয়ার্ডটাকে রিপ্লেস করতে যাচ্ছি এবং কি দিয়ে রিপ্লেস করতে যাচ্ছি সেটা এখানে পাস করে দিব। দেন এই ভেরিয়েবলটা কোথায় আছে, মানে আমরা কোন ভেরিয়েবলে সেটা চেঞ্জ করতে যাচ্ছি, এক্স ভেরিয়েবলে। তো আমি যদি পাস করে দিই তাহলে কি হবে, আমাদের সব কিছু চেঞ্জ হয়ে এখানে আপডেটের ভ্যালুটা দেখাবে। ওকে, তো এই হচ্ছে যে স্ট্রিং মডিফাই, এবং রিভার্স কীভাবে করতে হয়, জাস্ট এসটিআর রিভার্স ফাংশন কল করলেই, মানে ফাংশনের মধ্যে অবশ্যই ভ্যালু পাস করতে হবে, ঠিক না, ভেরিয়েবলটা পাস করে দিলাম, তাহলে এই স্ট্রিংটা রিভার্স হয়ে যাবে, তাহলে হচ্ছে উল্টা দিক থেকে শো করবে। তো এখানে উল্টা দিক থেকে শো করতেছে এটা। দেন যদি একটু নিচে যাই তাহলে দিকে দেখবো যে রিমুভ হোয়াইট স্পেস, তো এখানে দেখতেছি যে আমাদের হ্যালোর আগে একটা হোয়াইট স্পেস আছে, মাঝখানে একটা স্পেস আছে এবং লাস্টে হচ্ছে একটা স্পেস আছে। যদি এটা রান করি তাহলে দেখবো যে আমাদের এখানে ইকো ট্রিম এক্স, মানে এক্স যে ভেরিয়েবলটা আছে সেটাকে এখানে ইকো করা হইতেছে, মানে ট্রিম করা হইতেছে, হ্যাঁ। তো ইনপুট ভ্যালু, এটা হচ্ছে আমাদের ইনপুট ভ্যালু যেটা হচ্ছে আমরা এখানে দিতেছি, তারপর বলেছে ট্রিম করার পর আমাদের আউটপুটটা এরকম হয়ে গেছে। তো ট্রিম যেটা করে, কোনো একটা আমি যদি ইনপুট হিসেবে কোনো একটা স্ট্রিং দেই তাহলে এই স্ট্রিং এর আগে পরে, হ্যাঁ,
যদি লাস্টের দিকে কোনো স্পেস থাকে বা ফার্স্টের দিকে কোনো স্পেস থাকে তাহলে সেগুলোকে সে রিমুভ করে দেয়। যেমন এখানে লাস্টের দিকে কিন্তু একটা স্পেস আছে, এই যে একটা স্পেস আছে, এবং ফার্স্টের দিকেও একটা স্পেস আছে। তো ট্রিম কী করে লাস্টের এবং ফার্স্টের যে স্পেসগুলো আছে মানে হোয়াইট স্পেসগুলো আছে সেগুলোকে সে রিমুভ করে দিবে। ওকে, দেন অ্যাকচুয়াল যে স্ট্রিংটা আছে সেটা আমাদেরকে মানে দিবে আর কি। ধরেন যে আপনার একটা ফর্ম আছে HTML ফাইলে, এবং ওই ফর্মে কিছু ইউজার ইনপুট লাগবে আর কি। তো ইউজার কী করতেছে, আপনি চাইতেছেন যে ইউজারের কাছ থেকে হচ্ছে ইউজার নেমটা নিতে, বা সে কী করছে প্রথমে কিছু স্পেস টাইপ করে দেন হচ্ছে ইউজার নেম টাইপ করছে। ওটা এরকম আর কি, যে আমি কিছু স্পেস দিলাম, কোথায় গেল আমার কার্সর, ওকে, কিছু স্পেস দিলাম দেন হচ্ছে আমি আমার নাম টাইপ করে দেন আবার কিছু স্পেস দিলাম, তাহলে জিনিসটা এরকম হয়ে যেতেছে আর কি। আরও কিছু স্পেস দেই, ওকে ওকে, আমি এতগুলো স্পেস দিলাম, আমরা আগেও স্পেস আছে পরেও স্পেস আছে, বাট অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে আমাদের দরকার নেই। ওকে, তো এগুলো কীভাবে মানে আমরা আহ, মানে কি বলে ভ্যালিডেট করব, তো এজন্য হচ্ছে আমরা ট্রিম করে দিলে হবে, তো হইতেছে এটা। তো ট্রিম করে দিলে কি হবে, ট্রিম করে দিলে হচ্ছে আমার এখানে এটা শো করবে আর কি। যদি এটা হ্যালো ওয়ার্ড বারবার শো করতেছে, কেন না এখানে আমি হ্যালো ওয়ার্ডে দিছি। তো এখানে যদি একটু ট্রাই করে দেখি, যদি এখানে মারুফ আমি আমার নাম দিলাম, দেন ওকে, তো খেয়াল করুন এই স্পেসটা কিন্তু ম্যান্ডেটরি। ওকে, রান করতেছি এখন। তো রান করার পর দেখবো যে আমাদের এই যে এই স্পেসটা কিন্তু শো চলে আসতেছে, এই যে দেখেন আমাদের আউটপুটে কিন্তু আমাদের এই স্পেসটা আছে। কেননা এই লাস্টের স্ট্রিংটা হচ্ছে আমাদের এখানে আছে। তো এইটুকু হচ্ছে আমাদের ভ্যালিড পার্ট, এই কারণে এইটুকু হচ্ছে ভ্যালিড পার্ট, যার কারণে আমাদের এখানে এইটুকু শো করতেছে, আর আগে এবং পরে স্পেসগুলো সে রিমুভ করে দিতেছে। তো এই হচ্ছে ট্রিম। তো এটা জাভা স্ক্রিপ্টের ক্ষেত্রেও আছে, আপনি জাভা স্ক্রিপ্টে এটা পেয়ে যাবেন। দেন কনক্যাটিনেট স্ট্রিং, তো এটা অলরেডি বুঝে গেছি ডট দিয়ে কনক্যাটিনেট করা লাগে। ওকে, তো জাস্ট এইটা এখানে দেখানো হয়েছে, আর এক্সট্রা কিছু নাই। স্লাইসিং স্ট্রিং, স্ট্রিং কীভাবে স্লাইস করতে হয়, যেমন এখানে সাব স্ট্রিং হিসেবে বলা হয়েছে যে হ্যালো ওয়ার্ল্ড, যদি এটা আউটপুট দেখায় তাহলে ইজিলি এটা বোঝা যাবে। তো হ্যালোর তারপর হচ্ছে আমরা প্রথম হচ্ছে আমরা কী করতেছি, ভেরিয়েবল যে নামটা আছে সেটা এখানে পাস করে দিচ্ছি, যেন হচ্ছে আমরা 6 বলে দিচ্ছি, 6 হচ্ছে ইন্ডেক্স নাম্বার, 5 হচ্ছে ইন্ডেক্স নাম্বার। ওকে, দেন আমি যদি এখানে যদি যাই তাহলে দেখবো যে আচ্ছা, প্রথম দেখে নিই এখানে অ্যাকচুয়ালি কী মিন করতেছে। স্টার্ট দ্য স্লাইস এট ইন্ডেক্স 6, 6 নম্বর ইন্ডেক্স থেকে স্লাইসটা স্টার্ট করো, অ্যান্ড এন্ড দ্য স্লাইস অ্যাট পজিশন 5 পজিশন লেটার, মানে 5 ইন্ডেক্স পরবর্তী গিয়ে আমাদের স্লাইসটা শেষ করো। তো এই কারণে কি হইতেছে এখানে যে আমাদের এইট হচ্ছে আমাদের অ্যাকচুয়াল স্ট্রিং, এবং আমি হচ্ছে 6 নম্বর ইন্ডেক্সে যাবো, 6 নম্বর ইন্ডেক্স থেকে স্লাইসিংটা শুরু হবে। তো 0 1 2 3 4 5, ওকে 5 ছিল হচ্ছে আমাদের স্পেস পর্যন্ত। 6 নম্বর স্ট্রিংটা মানে ক্যারেক্টারটা হচ্ছে আমাদের ডব্লু। সো ডব্লু থেকে হচ্ছে স্লাইসিংটা শুরু হচ্ছে, যার কারণে এখানে আমরা ডব্লুটা পাইলাম। এরপরে পরবর্তী 5টা ক্যারেক্টার, সো 1, এটা হচ্ছে 1 2 3 4 5, পরবর্তী 5টা ক্যারেক্টার কি ওয়ার্ল্ড, কোটেশন মানে এই এক্সক্লেমেটরি সাইনটা বাদে আর কি। তো এই 5টা ক্যারেক্টার আমি কি করলাম, আমার স্লাইসিংয়ে হচ্ছে আমরা এটা নিয়ে নিছি। তো যার কারণে আমাদের যখন আমি এটা প্রিন্ট করতেছি তখন হচ্ছে আমাদের এখানে ওয়ার্ল্ড শো করতেছে। তো আমি যদি কাজ করি, আমরা হচ্ছে যে ডলার সাইন দিয়ে আনসার ভেরিয়েবলের মধ্যে হচ্ছে আমরা আউটপুটটা রাখলাম। দেন আমি যেটা যে এই আনসার ভেরিয়েবলটা প্রিন্ট করতে, সো ইকো জাস্ট হচ্ছে আমরা ডলার সাইন দিয়ে বলবো যে আনসার, দেন রান করলাম। তো বলতেছি যে এটা হচ্ছে আমাদের ওয়ার্ল্ড। ওকে, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড ইট। দেন যদি একটু নিচে যাই, ওকে, দেন আর কিছু ওখানে অনেক কিছুই আছে, জাস্ট আপনারা তো দেখে নিয়েন আর কি, আমি একসাথে কিছু বলতেছি না আর। এসকেপ ক্যারেক্টার, সো এই হচ্ছে এসকেপ ক্যারেক্টার, এটা হচ্ছে আমাদের রং ওয়েতে এসকেপ ক্যারেক্টার। এসকেপ ক্যারেক্টার মধ্যে হচ্ছে ধরেন যে আমরা কোনো একটা স্ট্রিং প্রিন্ট করবো যার মাঝখানে হচ্ছে আমাদের ডবল কোটেশন ইউজ করতে হবে, মানে বাইরেও ডবল কোটেশন, ভিতরেও ডবল কোটেশন। তো সেই ক্ষেত্রে অবশ্যই এরর দিবে, ঠিক না? হয় আমরা বাইরে ডবল কোটেশন দিব, ভিতরে সিঙ্গেল কোটেশন, অথবা ভিতরে সিঙ্গেল কোটেশন আর বাইরে ডবল কোটেশন। সো ভিতরে ডবল কোটেশন, বাইরে সিঙ্গেল কোটেশন, এইভাবে করা যায়। বাট পিএইচপির ক্ষেত্রে যেটা সিনট্যাক্স সেটা হয়ে যাচ্ছে যে আমাদের এইভাবে ফলো করতে হবে, মানে আমাদের যদি যেখানে ডবল কোটেশন লাগবে বা সিঙ্গেল কোটেশন লাগবে, যেটাই হোক, আমরা কী করবো, আমরা হচ্ছে ব্যাক স্ল্যাশ দিয়ে দেন হচ্ছে আমরা মানে আমরা ওটা দিব আর কি, যেটা আমাদের দরকার অ্যাকচুয়ালি। তো এখানে চাইতেছি যেটা কোটেশন দিতে, এবং এখানে চাইতেছি একটা কোটেশন দিতে, তাহলে কী করবো, ব্যাক স্ল্যাশ দিয়ে হচ্ছে আমরা এগুলো ইউজ করবো আর কি। তাহলে কী হবে, এখানে আর তখন এরর দেবে না, আর তখন সেটা হচ্ছে ভ্যালিড। এখন দেখতেছি যে আমাদের আউটপুটের মধ্যে এখানে বাইকিংস শো করতেছে, উই আর দ্য সো কল্ড ভাইকিংস ফ্রম দ্য নর্থ। ওকে, এই লাইনটা
সুন্দর একটা লাইন। আর ভাইকিংসটা মূলত একটা টিভি সিরিজ থেকে নেওয়া। যদি ভাইকিংস লিখে সার্চ করেন তাহলে দেখবেন যেখানে ভাইকিংসের ইউআরএল চলে আসতেছে, সরি, পিকচার চলে আসতেছে আর কি, ভাইকিংস। ওকে, আমি ক্যারেক্টার নামগুলো ভুলে গেছি। এটা হচ্ছে মেইন ক্যারেক্টার, সরি, এটা হচ্ছে ছেলে আর কি। এটার ছেলে হচ্ছে এটা। ক্যারেক্টারের নামগুলো আমার মনে নেই এই মুহূর্তে। ওকে, সো এটা কিছু দরকার নেই, আমি লিভ নিচ্ছি এখান থেকে। সো এটুকু গেল। এরপর নাম্বারসের মধ্যে হচ্ছে নাম্বারস আছে, ইন্টিজার, ফ্লোট এবং আর কি কি আছে, ইনফিনিটি, নেন, এগুলা। তো এগুলো জাস্ট দেখলেই হবে, এক্সট্রা কিছু এখানে নাই বোঝার মতো। এরপর এখানে কিছু একটা লেখা আছে, যেমন PHP হ্যাজ ফলোইং প্রি ডিফাইন কনস্ট্যান্ট ফর ইন্টিজার। এখানে কিছু প্রি ডিফাইন কনস্ট্যান্ট আছে। আপনি যদি C++ করে থাকেন, মানে কম্পিটিটিভ প্রোগ্রামিং করে থাকেন, তাহলে দেখবেন যে আপনারা হচ্ছে এরকম কিছু ইউজ করছেন, ঠিক না? যে ইন্ট ম্যাক্স, এরপর ইন্ট মিন, মানে ইনিশিয়ালি এটা মানে একটা ভেরিয়েবলের মধ্যে ইনিশিয়ালি ম্যাক্সিমাম একটা ভ্যালু রাখা, মানে মানে আগে থেকে অ্যাসাইন করে রাখা আর কি। এরপর হচ্ছে মিনিমামটা কাউন্ট করা। তো প্রথমে আমরা কি করি, ম্যাক্সিমাম একটা ভ্যালু রেখে দিই, ইন্ট ম্যাক্স, দেন হচ্ছে আমরা লুপ চালিয়ে মিনিমামগুলো কাউন্ট করতে থাকি আর কি। তো এখানেও আমাদের সিমিলার একটা সিনট্যাক্স আছে, পিএইচপি ইন্ট ম্যাক্স, পিএইচপি ইন্ট মিন। তো এগুলো ইউজ করে হচ্ছে আমরা কাজ করতে পারি আর কি, ঠিক না? ওকে, সো ওকে, এখানে এক্সট্রা করে তেমন কিছুই না, জাস্ট এটা পড়লে হয়ে যাবে আর কি। যেমন আমি যদি এটা রান করি একটু, লাস্টে যেটা এক্সাম্পলটা আছে এখানে, লাস্টে আরও একটা আছে যদিও। ওকে, সো এটা রান করলাম, এখানে বলতেছে ভার ডাম্প কি করবে, স্ট্রিং এর সাইজ অবশ্যই রিটার্ন করবে, ঠিক না? এটা ইগে আছে মূলত, বাস মূলত সাইজ রিটার্ন করা। তারপর ইজ নিউমেরিক। ওকে, এটা নিউমেরিক কিনা আর কি, হ্যাঁ এটা নিউমেরিক, এটা মানে এটা স্ট্রিং না, এটা নাম্বার। যদি রান করি, বলতেছে ভুল, ট্রু। এখানে হচ্ছে ডাটা টাইপ রিটার্ন করতেছে। ওকে, যেহেতু ওকে ডাটা টাইপ রিটার্ন করতেছে, আচ্ছা, ডাটা টাইপ রিটার্ন করার রিজন হইতেছে যে আমরা এখানে ইজ নিউমেরিক কিনা এটা চেক করতেছি আর কি। তো যার কারণে সে কি করতেছে, একটা বুলিয়ান ভ্যালু, যেহেতু ইজ নিউমেরিক, এটা কি ট্রু নাকি ফলস এরকম কিছু মিন করতেছে অবশ্যই, ঠিক না? নাম নাম থেকে বুঝে যাইতেছে। তো এই কারণে হচ্ছে এখানে ভুল প্রিন্ট করতেছে, মানে ট্রু নাকি ফলসের জন্য, মানে শো করানোর জন্য আর কি। দেন এখানে হচ্ছে নিউমেরিক কিনা, না নিউমেরিক না। আচ্ছা, নিউমেরিক, এটা তো আমাদের হচ্ছে স্ট্রিং। আচ্ছা, এটা স্ট্রিং, বাট এখানে আমার শো করতেছে হচ্ছে ট্রু। ওকে, সো এরপর এটা দেখি যে এটা হচ্ছে স্ট্রিং এর সাথে নাম্বারের কনকেটিনেশন, মানে ইন্টিজারের কনকেটিনেশন, ঠিক আছে, মানে প্লাস হইতাছে আর কি। তো এটাও বলতেছে ট্রু। এরপর হচ্ছে যে এখানে যদি যে লাস্টেরটাই, আম, এটা হচ্ছে যে পুরোপুরি স্ট্রিং, এটা বলতেছে হচ্ছে ফলস। নিউমেরিক কিনা, না নিউমেরিক না, ফলস। ওকে, এখন এখানে হচ্ছে ঘাপলায় আছে যে যারা জাভাস্ক্রিপ্ট করে আসছেন, যারা অবশ্যই ফেস করতে পারতেছেন যে, মানে ফিল করতে পারতেছেন যে বিষয়টা কি, স্ট্রিং এর সাথে আমাদের ইন্টিজার কিভাবে প্লাস হয়। প্লাস হলে তো আমার জিনিসটা এরকম হয়ে যেতেছে অনেকটা, যে আহ, যদি একটু দেখাই, আমি এই লাইনটাকে জাস্ট কপি করে নিলাম। কপি, যদি এখান থেকে আমি নোড জেএসে যাই, জাস্ট নোড লিখে সার্চ করলে হবে, কনসোল বা সিম্পলি যদি আমি এখানে এটাকে প্রিন্ট করি, তাহলে আমাদের আউটপুটটা হচ্ছে এরকম দেখাই যাচ্ছে যে 59.85, এরপর 100। মানে হচ্ছে এই 100টা হচ্ছে কনকেটিনেট হয়ে যাচ্ছে, ঠিক না? কনকেটিনেট হয়ে যাচ্ছে, মানে আর দিন শেষে পুরোটা হচ্ছে একটা স্ট্রিং, পুরোটা হচ্ছে একটা স্ট্রিং। বাট আমি যদি এখান থেকে এই কোটেশনটা বাদ দিয়ে দিলাম, জাস্ট এইটুকু কোটেশনটা বাদ দিয়ে দিছি, তাহলে কি হবে, আমার অ্যাকচুয়াল যে আউটপুটটা আছে সেটা কিন্তু শো করবে 159.85। মানে এটা ওয়াইড বিহেভিয়ার, এখানে সেম জিনিস দেখা যাইতেছে আর কি, যে এটা টু নিউমেরিক কিনা, বাট এটা কিন্তু এটা স্ট্রিং, বাট স্টিল আমাকে ট্রু দিতেছে। ওকে, এটা মনে রাখা লাগবে একটু। এরপর এখানে আরও একটা এক্সাম্পল আছে, তো ওগুলো জাস্ট দেখে নিলেই হবে। ম্যাথে যদি যাই, ম্যাথ গেল। ওকে, আমরা তো এখন মেইন পার্টে একটু মুভ করি, আমাদের ইফ এলস আছে এখানে। সো ইফ এলসের মধ্যে আমাদের সেম আগের মতোই। যদি এটা এক্সাম্পলে যাই, আম, আচ্ছা, ইফ অপারেটর, এলস অপারেটর, আমি এলসে ডিরেক্ট চলে যাচ্ছি আর কি, ইফ এলসের মধ্যে একবারে দুইটা দেখা দেখা হয়ে যাবে। ধরেন যে এখানে টি নামক একটা ভেরিয়েবল আছে এবং এর মধ্যে হচ্ছে ডেট লেখা আছে, এইচ, আমার আওয়ারটা এখানে আমরা মানে ক্যাচ করতেছি আর কি। সো আওয়ারের ভ্যালু যদি হচ্ছে আমাদের 20 থেকে ছোট হয়, তো সেই ক্ষেত্রে আমরা বলবো যে হ্যাভ এ গুড ডে, আর হচ্ছে আমরা প্রিন্ট করবো হচ্ছে হ্যাভ এ গুড নাইট। ওকে, দ্যাটস অল ফর দিস এক্সাম্পল আর কি। সো ওকে, দেন যদি একটু নিচে যাই,
মানে সব তারা সব ডেট দিয়ে মানে কি বলে ডেট দিয়ে এক্সাম্পলগুলো দেখাইছে। আচ্ছা শর্ট হ্যান্ড আছে এখানে একটা। শর্ট হ্যান্ডটা হচ্ছে এরকম যে ইফ এর মান মানে এর মান যদি 10 থেকে ছোট হয় তাহলে এখানে বি ভেরিয়েবলের মধ্যে কি করতেছে তারা হচ্ছে হ্যালোটাকে অ্যাসাইন করতেছে। হুম এইটা ওয়ান লাইন ইফ স্টেটমেন্ট। যদি আমরা যেটা করি এটা ইজিলি করা যায় আর কি, জাস্ট হচ্ছে এটা বি ভেরিয়েবল নিয়ে জাস্ট হচ্ছে মানে মানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আর কি মূলত। বাট তারা এখানে এক লাইনে করতেছে, এটাই জাস্ট পার্থক্য, আর কিছু না। ওকে, তো এটা হচ্ছে শর্ট হ্যান্ড, লাস্ট হচ্ছে এখানে বি ভেরিয়েবলটা এখানে প্রিন্ট করতেছে। ওকে, আর এটা যেটা এটা হচ্ছে টার্নারি অপারেটর। হ্যাঁ, অন্যান্য সব ল্যাঙ্গুয়েজে কিন্তু এটা আছে। টার্নারি অপারেটর কিভাবে কাজ করে, জাস্ট হচ্ছে চেক করতেছে যে এ কি আমাদের 10 থেকে ছোট কিনা। যদি ছোট হয় তাহলে বি এর মধ্যে অ্যাসাইন হবে হচ্ছে হ্যালো, আর যদি ছোট না হয় তাহলে হচ্ছে বি এর মধ্যে অ্যাসাইন হবে হচ্ছে গুড বাই। সো এর মান 13, অবশ্যই এ হচ্ছে 10 থেকে বড়, তার মানে বি এর মধ্যে অ্যাসাইন হবে হচ্ছে গুড বাই। ওকে, এ হচ্ছে ইফ এলস। এরপর যদি সুইচে যাই, তো সুইচের ক্ষেত্রে আমাদের সেম। ওকে, তো আমি জাস্ট এই এক্সাম্পলটা একটু ওপেন করি। তো এখানে যেটা করা হইতেছে, ফেভারিট কালার নামক একটা ভেরিয়েবল আছে এবং এই ভেরিয়েবলের মধ্যে রেড নামক একটা ভ্যালু আছে। ওকে, তো এটা হচ্ছে ভেরিয়েবল নেম, এটা হচ্ছে ভ্যালু, এবং এই ভেরিয়েবলটাকে হচ্ছে আমি সুইচের মধ্যে পাস করে দিছি। হ্যাঁ, জাস্ট ডলার সাইন সহ। পিএইচপি ক্ষেত্রে সবসময় আমরা ডলার সাইনটা ইউজ করি এখানে। তো দেন আমাদের আগের মতোই সেম টু সেম বাকি ল্যাঙ্গুয়েজগুলোতে যেভাবে করা হয়, এখানে আমরা জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে লিখতাম হচ্ছে ডকুমেন্ট ডট রাইট অথবা হচ্ছে কনসোল ডট লগ। বাট এখানে লিখবো হচ্ছে আমরা ইকো। ইকো দিয়ে হচ্ছে আমরা কোনো একটা স্ট্রিংকে আমরা এখানে প্রিন্ট করবো কি আর কি। দেন হচ্ছে প্রত্যেকটা মানে কেস শেষে আমরা আমরা এখানে ব্রেক দিয়ে দিব। তো এই হচ্ছে যে সুইচ, আর কিছু নেই। লাস্ট হচ্ছে ডিফল্ট আছে, এটা আমাদের সিমিলার রয়ে গেছে আর কি, ডিফল্ট কিওয়ার্ডও চেঞ্জ হয় নাই। সো এইটা এটুকু গেল। আর আমি যদি রান করি তাহলে দেখবো যে এখানে ডান দিকে আমাদের ইওর ফেভারিট কালার ইজ রেড। কারণ কোথা থেকে আসছে, কারণ এখানে আমাদের কেসটা মিলে গেছে। কেস হচ্ছে রেড এবং আমাদের ভেরিয়েবল নেমও হচ্ছে রেড। তো যার কারণে এখান থেকে যে নামটা আসতেছে সেটাও রেড এবং এখানেও রেড, দুইটা যেহেতু কেস সেম, যার কারণে আমাদের এই ইকোটা এখানে প্রিন্ট আউট হয়েছে এবং লাস্ট হচ্ছে ব্রেক হয়ে গেছে এবং সুইচ থেকে এখানে বের হয়ে গেছে। তো এটা গেল। দেন আর কোনো এক্সাম্পল আছে এখানে? ওকে, ওকে, এখানে একটা এক্সাম্পল আছে যেটা হচ্ছে আমাদের নাম্বার দিয়ে কটা মূলত। তো এখানে যেটা করা হইতেছে, ডি নামক ভেরিয়েবলের মধ্যে 4 আছে এবং এখানে জাস্ট কেস চেক করতেছে আর কি যে সুইচের মধ্যে ডি পাস করে দেওয়ার পর কোন কেসের সাথে হচ্ছে ডি মেলে মানে 4 মিল ম্যাচ করতেছে। কেস 6 এটা কি ম্যাচ করতেছে না, ম্যাচ করতেছে না। কেস 0 ম্যাচ করতেছে না, করতেছে না। তাহলে কি যেহেতু কোনো কেসই ম্যাচ করতেছে না, মানে ডিফল্ট যে কেসটা আছে সেটাই মানে এক্সিকিউট হবে। এই কারণে আমাদের এখানে ডিফল্ট যে কেস লুকিং ফরওয়ার্ড টু দ্য উইকেন্ড এটা এখানে প্রিন্ট হয়েছে। দেন যাচ্ছি হচ্ছে লুপে। তো লুপের ক্ষেত্রে আম, আগের মধ্যে সিমিলার থাকবে। এখানে আমাদের টোটাল 4টা লুপ আছে, হোয়াইল, ডু হোয়াইল, ফর এবং ফর ইচ। এবং ফর ইচ লুপটা আমরা কিন্তু অলরেডি দেখে আসছি। আমাদের জাভাতে ফর ইচ ছিল, সি প্লাস প্লাসেও ফর ইচ ছিল। তো এবং জাভা স্ক্রিপ্টটাও কিন্তু ফর ইচ আছে। ওকে, ফর ইচটা কীভাবে আছে নট শিওর। ফর ফর ইচ থাকার কথা, জাভা স্ক্রিপ্ট ফর ইচ, ফর, ওকে, ফর ইচ। তো যদি তো এখানে যাই তাহলে দেখবো যে এটা হচ্ছে জাভা স্ক্রিপ্টের ফর ইচ ফাংশন। ওকে, হোয়াট ইজ দ্য এক্সাম্পল ম্যান। আচ্ছা, তো নাম্বারস ডট ফর ইচ দেন যদি কীভাবে ট্রাই করতেছে এটা দেখে নিই একটু। ওকে, সো এখানে একটা নাম্বারস নামক অ্যারে আছে এবং এই অ্যারের মধ্যে হচ্ছে আমরা নাম্বারস ডট ফর ইচ মাই ফাংশন এটা পাস করে দিয়েছি। মাই ফাংশন কোথা থেকে আসতেছে, মাই ফাংশন, ওকে, আচ্ছা মাই ফাংশন নিচের দিকে আছে। মাই ফাংশন হচ্ছে একটা ফাংশন যেটা হচ্ছে নিচে ডিক্লেয়ার করা আছে আর কি, যেটার মধ্যে হচ্ছে আমরা আহ, তিনটা জিনিস পাস করতেছি। আচ্ছা আমরা ডিরেক্টলি একটা এক্সাম্পল দেখি, উম, এইভাবে না দেখে। সো আচ্ছা এখানে ছিলাম। ওকে, সো এখান থেকে যদি আমি ইমেজেস যাই, ওকে, এখানে ফর ইচ পেয়ে গেছি। সুন্দর একটা এক্সাম্পল দেওয়া আছে। যেটা এটা নতুন ট্যাবে ওপেন করি তাহলে হচ্ছে এখানে ইজিলি বুঝতে পারবে, যদিও ইমেজটা ব্লার হয়ে গেছে। আচ্ছা আরেকটা এক্সাম্পল ট্রাই করি। আই হোপ এই ইমেজটা একটু ক্লিয়ার আছে। ওকে, সো এখানে যেটা করা হইতেছে জাভা স্ক্রিপ্টের ক্ষেত্রে, ফুটস নামক একটা অ্যারে আছে এবং এর মধ্যে কিছু মানে ভ্যালু দেওয়া আছে আর কি। দেন হচ্ছে ফুডস ডট ফর ইচ, দেন ফাংশন, ফাংশন হচ্ছে ফুড,
এটা কল ব্যাক ফাংশন মূলত আর কি। দেন এখানে হচ্ছে আমরা ভ্যালু রিসিভ করতেছি, মানে প্রত্যেকটা ইটারেশন হচ্ছে আমরা একটা করে ভ্যালু পাইতেছি, ব্রেড, রাইস, মিট, পিৎজা। দেন সেগুলো এখানে প্রিন্ট হইতেছে। ওকে, সো এই হচ্ছে কাজ, আর কিছুই নাই তেমন এখানে। সো এটা গেল। বাট ফর ইচ আরও সিম্পল সিনট্যাক্স আছে, যেমন আমি যদি এখান থেকে ফর ইচে যাই। ওকে, তো এইটা হচ্ছে সিম্পল সিনট্যাক্সটা, ঠিক আছে। জাভা স্ক্রিপ্টে একটু ভিন্নভাবে লেখা লাগতেছে, বাট আপনি যদি এই সিনট্যাক্সটা দেখেন, এই সিনট্যাক্সটা কিন্তু আমাদের সিমিলার সি প্লাস প্লাসও আছে, জাভাতেও আছে। জাভাতেও আমরা এইভাবে লিখে থাকি, সি প্লাস প্লাসও আমরা এইভাবে লিখে থাকি, ঠিক আছে। বাট জাভা স্ক্রিপ্টের ক্ষেত্রে হচ্ছে আমরা একটু অন্যভাবে লিখে থাকি, পড়েছি। বাট কাজ কিন্তু সেম আমার, ঠিক আছে। তো এটা গেল। দেন যদি আমি রান করি এটা, দেখবো যে এটাও আমাদের একটা ভেরিয়েবল আছে কালার্স। এবং জানি যে আমাদের জাভা মানে পিএইচপির ক্ষেত্রে আমাদের অ্যারে ডিক্লেয়ার করতে হয়, এই অ্যারে ওয়ার্ডটা লিখে থাকি, লিখে দেন হচ্ছে অ্যারে ডিক্লেয়ার করতে হয়। দেন এই ফর ইচ দিয়ে হচ্ছে আমি অ্যারের প্রত্যেকটা ইটারেশন, মানে ইটারেশন হচ্ছে আমরা একটা ভ্যালু পাইতেছি, যেগুলো হচ্ছে এক্স। ওকে, কালার্স এজ এক্স, প্রত্যেকটা ইটারেশন হচ্ছে আমি এক্স পাইতেছি, যেগুলো মিন করতেছে হচ্ছে রেড, গ্রিন, ব্লু এবং ইয়েলো। এবং যেহেতু আমি এখানে এক্স ভেরিয়েবল প্রিন্ট করতেছি এবং ব্রেক দিতেছি, যার কারণে প্রত্যেকটা হচ্ছে আমাদের নিউ লাইনে প্রিন্ট হইতেছে এখানে। তো এটা গেল। দেন ব্রেক কন্টিনিউ, আমি দুইটা আমরা তো জানি এগুলা, কখন ব্রেক লাগে কখন কন্টিনিউ লাগে। আর গেলাম না, ফর লুপের সিনট্যাক্সটা হচ্ছে একটা এরকম, যে ফর, তারপর হচ্ছে ডলার সাইন দিয়ে হচ্ছে এক্স, মানে এক্স হচ্ছে 0 থেকে শুরু হবে, 10 পর্যন্ত যাবে, দেন এক্স প্লাস প্লাস। প্রত্যেকবার হচ্ছে আমার ডলার সাইন সহ দিতে হবে আর কি, আর কিছু না, বাকি সব কিছু একদম সেম। আর এখানে আমাদের জাভাস্ক্রিপ্টে একটা লেট দিয়ে আমি শুরু করতাম, লেট এক্স ইজ ইকুয়াল টু এত এত এত। বাট এখানে কিন্তু আমাদের লেট লাগতেছে না। দেন ডু ভাইল লুপ, সিমিলার আগের মতোই, জাস্ট হচ্ছে আমার ডলার সাইন দিয়ে সব কিছু অ্যাসাইন মানে কাজ করা লাগবে আর কি। দেন হোয়াইল লুপের ক্ষেত্রে সেম, ডলার সাইন দিয়ে আমাদের কাজগুলো করা লাগবে। ওকে, এরপরে ফাংশনে যদি যাই, ফাংশনের ক্ষেত্রে হচ্ছে সিম্পলি জাস্ট ফাংশন নেম আগে হচ্ছে ফাংশন কিওয়ার্ড থাকবে। দেন হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে হচ্ছে আমরা ফাংশনের যে ভিতরে যা যা করবো আর কি সেগুলো লিখবো। ফর এক্সাম্পল আমি যদি একটু নিচে যাই, যেমন এখানে একটা ফাংশন আছে, এখানে হচ্ছে আমাদের প্যারামিটার আর্গুমেন্টের বিষয় আছে কিছু। যদি এটা একটু দেখি, যেমন ফ্যামিলি নেম হচ্ছে আমাদের ফাংশন নেম, এখানে হচ্ছে আমরা দুটো ভ্যালু পাস করতেছি, একটা হচ্ছে আমাদের নেম এবং হচ্ছে একটা হচ্ছে ইয়ার, ফার্স্ট নেম আর ইয়ার। এবং এই ফাংশনটা হচ্ছে এখানে ডিক্লেয়ার করা আছে, মানে লেখা আছে আর কি। দেন এটা হচ্ছে ফাংশন নেম, এবং এখানে হচ্ছে কি করতেছি আমরা, দুইটা ভ্যালু রিসিভ করতেছি প্যারামিটার হিসেবে, একটা হচ্ছে অ্যাপ নেম এবং ইয়ার। এবং দুইটা হচ্ছে আমরা ডলার সাইন দিয়ে রিসিভ করতেছি, এটা একটু মনে রাখা লাগবে, ডলার সাইন দিয়ে আমরা রিসিভ করতেছি। এবং যখন প্রিন্ট করতেছি তখন হচ্ছে কি করতেছি আমরা, জাস্ট সিঙ্গেল কোটেশনের মধ্যে সব কিছু একসাথে লিখে দিছি, ওই জাভাস্ক্রিপ্টের টেমপ্লেট রিটার্নের মতো আর কি, ES6 এর ফিচারটার মতো। এখানে আমরা সেম টু সেম, মানে একটা ডবল কোটেশন দিই, আমরা সব কিছু একসাথে লিখে ফেলতেছি। তো এখানে আমাদের এইভাবে প্রিন্ট হইতেছে, যেহেতু আমাদের ফ্যামিলি নেম ফাংশনটা 3 বার কল হইতেছে এবং উইথ দ্য 3 ডিফারেন্ট ভ্যালুস, যার কারণে আমরা এখানে 3টা ভ্যালু আউটপুট পাইতেছি। ওকে, 3টা লাইন পাইতেছি এখানে। আশা করি ফাংশনটাও ক্লিয়ার, অ্যারেটাও ক্লিয়ার, যে অ্যারেটা কীভাবে ডিক্লেয়ার করতে হয়, কারণ এটা প্রথম দিকে দেখানো হয়েছে। দেন যদি যাই, আচ্ছা এখানে আরও অনেক কিছু আছে আর কি অ্যারে রিলেটেড। ওকে, ফর এক্সাম্পল অ্যারেতে কীভাবে একটা আইটেম অ্যাড করা লাগে। যা ফর এক্সাম্পল এখানে একটা অ্যারে আছে ফ্রুটস নামে, এবং অ্যারের মধ্যে অ্যাপল, ব্যানানা এবং চেরি আছে, 3টা ভ্যালু আছে ইনিশিয়ালি। আমি যেটা হচ্ছে অরেঞ্জ ভ্যালুটা এখানে আমি ফ্রুটস ভেরিয়েবল অ্যাড করবো, ফ্রুটস অ্যারেতে অ্যাড করবো। তো সেই কেসে হচ্ছে আমরা ফ্রুটস, আবার থার্ড ব্র্যাকেট, দেন অরেঞ্জ লিখলে এটা এখানে অ্যাড হয়ে যাবে। ওকে, দেন আমরা ফর লুপ দিয়ে হচ্ছে আমরা এখানে এটার উপর এটা অ্যাড করতে পারি আর কি। তো দেন যদি যাই আপডেট অ্যারে এলিমেন্টস, ফর এক্সাম্পল কোনো একটা এলিমেন্টস যদি আমরা আপডেট করতে চাই, আচ্ছা এখানে আর কোনো এক্সাম্পল আছে অ্যারে অ্যাডের ক্ষেত্রে? কালারস রেড, ওকে, আমরা চাইলে এভাবে অ্যাড করতে পারি আর কি। যেমন যদি এটা একটু ওপেন করি, এটা হচ্ছে এটা অ্যারে, কার্স অ্যারে, এবং এটা ব্র্যান্ড হচ্ছে ফোর্ড এবং মডেল হচ্ছে মাস্ট্যাং। ওকে, সো দেন আমি যেটা যে কালার যেটা আছে, কালার হচ্ছে, আচ্ছা কালার কিন্তু এখানে নাই। হ্যাঁ, কালার হচ্ছে আমি এখানে অ্যাড করবো, কালার হচ্ছে রেড। তো দেন হচ্ছে আমার এখানে কালারটা রেড অ্যাড হয়ে যাবে, যে রেড অ্যাড হয়ে গেছে এখানে। ওকে, আচ্ছা এটা অ্যারে ঠিক আছে, বাট এটা হচ্ছে আমাদের কি ভ্যালু পেয়ারে আছে, ঠিক আছে। এটা হচ্ছে কি, আর এটা হচ্ছে ভ্যালু, কি ভ্যালু, কি ভ্যালু। জাভা স্ক্রিপ্টে যেটাকে বলতাম, জাভা স্ক্রিপ্টের ক্ষেত্রে কি বলতাম, অবজেক্ট, কি ভ্যালু পেয়ারে থাকে, অবজেক্ট তো কনফিউজ। ওকে, জেস কি ভ্যালু পেয়ার। ওকে, জাভা অবজেক্টে হওয়ার কথা, হ্যাঁ অবজেক্ট, অবজেক্ট ডট হেনরি। ওকে, সো মেনলি এটা অবজেক্টে থাকে আর কি, এই যে কি থাকে এবং ভ্যালু থাকে, কি থাকে, ভ্যালু থাকে। যদিও আমাদের অবজেক্টের একটা মেথডও থাকে, বাট ইনিশিয়ালি হচ্ছে আমরা জাস্ট এইটুকু মনে রাখতে পারি আর কি, কি ভ্যালু থাকে আর কি। যদি জুম করে দেখে এক্সাম্পলটা, কি এটা হচ্ছে কি এবং এটা হচ্ছে ভ্যালু।
সেটা গেল। আর এটাও অলরেডি বলে দিছি। দেন যাচ্ছি হচ্ছে আপডেটের ক্ষেত্রে। এভাবে মূলত আমরা আপডেট করে থাকি আর কি। আমি যদি একটু লুপটা দেখাই, লুপটা তখন দেখাই নাই। সো ধরলাম যে এটা হচ্ছে কার্স নামক একটা অ্যারে আছে আমাদের, হ্যাঁ? এই অ্যারের মধ্যে আমাদের ৩ টা ভ্যালু আছে, ভলভো, বিএমডব্লিউ এবং টয়োটা। এবং আমি চাইতেছি যে এই অ্যারেটার মধ্যে আমরা ইটারেশন চালাবো ফর ইচ লুপ দিয়ে। তো ফর ইচ কার্স এস $সাইন দিয়ে হচ্ছে আমরা রিসিভ করতেছি আর কি। অবশ্যই এখানে আমাদের কি করতে হবে? অ্যাম্পারসেন্ড সাইনটা দিতে হবে। দেন এক্স ভেরিয়েবলের মধ্যে কি করতেছি আমরা? ফোর্ড অ্যাসাইন করতেছি। তো যেহেতু আমরা মানে যেহেতু আমরা ভ্যালু আপডেট করতেছি, তো অবশ্যই হচ্ছে আমাদের এখানে অ্যাম্পারসেন্ড সাইন দিতে হবে। যদি আমরা চাইতেছি যে যা ভ্যালু ইটারেশন করব, কোনো কিছু আমরা চেঞ্জ করব না, তখন হচ্ছে আমরা অ্যাম্পারসেন্ড সাইন না দিলেও হবে। ওকে, যেহেতু আমরা আপডেট করতেছি যার কারণে আমরা এখানে অ্যাম্পারসেন্ড সাইনটা ইউজ করতেছি। দেন এক্স ভেরিয়েবলের মধ্যে যেহেতু ফোর দেওয়া আছে, যার কারণে আমাদের সবগুলো ভ্যালু আপডেট হয়ে ফোর্ড হয়ে গেছে। তো যার কারণে আমরা এখানে যখন আমরা বার দাম দিতেছিলাম, তখন হচ্ছে আমরা এখানে কি করতেছি, মানে আমরা আমরা কি কি পেতেছিলাম অ্যাকচুয়ালি সব ক্ষেত্রে হচ্ছে আমরা ফোর্ড পেতেছিলাম, কেননা এখানে আমরা আপডেট করে দিছিলাম আর কি। তো এটা গেল। রিমুভ কীভাবে করতে হয় এটাও সিম্পল, জাস্ট আমরা রিমুভ করে দিব আর কি। যদি দেখাই, একটু এক্সাম্পল দেখাই একটা। আনসেট, ওকে, রিমুভের জন্য হচ্ছে আমাদের আনসেট দরকার লাগে। সো এখানে দুইটা এক্সাম্পল আছে, এটা একটা হচ্ছে অ্যারের জন্য আর একটা হচ্ছে যে অবজেক্টের জন্য। সো এটা হচ্ছে কাস্ট নামক একটা অ্যারে এবং 3টা ভ্যালু আছে এখানে, ভলভো, বিএমডব্লিউ এবং টয়োটা। এবং এখানে আমরা আনসেট করে দিয়েছি, আমরা রিমুভ করব কার্স এবং কার্স, মানে 0 নম্বর ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে সেটা রিমুভ করবো এবং বিএমডব্লিউটা রিমুভ করবো। তাহলে কি থাকতেছে? টয়োটা, টয়োটা থাকবে আর, ঠিক না? তো আমরা দেখতেছি যে টয়োটা এখানে শো করতেছে এবং টয়োটা স্ট্রিং সাইজ হচ্ছে 6, কারণ এখানে আমরা ভার দাম দিয়ে এটাকে প্রিন্ট করতেছি। যার কারণে আমাদের আউটপুটটা দেখতে অনেকটা এরকম। এটা যেটা করে মূলত আমাদের মানে আমাদের অ্যাকচুয়ালি কি ইউজ করতেছি? অ্যারে। তো আমরা বলে দিবে যে এটা হচ্ছে অ্যারে ডাটা টাইপ, সেটা টাইপ না, অ্যারে শো করবে মূলত, কিওয়ার্ড শো করবে। দেন হচ্ছে আমাদের স্ট্রিং শো করবে, যেহেতু আমাদের ভ্যালুটা হচ্ছে একটা স্ট্রিং, এবং স্ট্রিং এর সাইজটাও শো করবে। ওকে, দেন যদি একটু নিচে যাই তাহলে দেখবো যে শর্টিং অ্যারে আছে। আচ্ছা, এখন আরেকটা বিষয় আছে যে অবজেক্টের ক্ষেত্রে কীভাবে কী করতে হয়। তো ফর এক্সাম্পলটা হচ্ছে, আচ্ছা এটা না, এই এক্সাম্পলটা হচ্ছে অবজেক্ট নিয়ে কাজ করা হয়েছে। ওকে, অবজেক্টের ক্ষেত্রে এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভ্যালু, কি ভ্যালু আমি চাইতেছি হচ্ছে একটা নিউ অ্যারে ডিক্লেয়ার করতে, এবং এটা হচ্ছে আমাদের নিউ অ্যারে। ওকে, আচ্ছা সরি, নিউ অ্যারে, অ্যারে ডিফ, দেন কার্স। ওকে, এখানে যেটা করা হইতেছে আমি যদি দেখি, কার্স নামক, এটা হচ্ছে কার্স অ্যারে। তো কার্স অ্যারের মধ্যে হচ্ছে মাস্ট্যাং লেখা আছে এবং যার ভ্যালু দেওয়া আছে হচ্ছে, সরি ভ্যালু, হ্যাঁ ভ্যালু না অ্যাকচুয়ালি শাল। ওকে, ওকে, মডেল, আচ্ছা। আচ্ছা, আমি যেটা করতেছি এখানে যেটা হচ্ছে যে কার্স নামক যে অ্যারেটা আছে, এই অ্যারের মধ্যে আমরা ফাইন্ড করতেছি অ্যাকচুয়ালি যে মাস্ট্যাংটা কোথায় আছে। তো এই যে কার্স নামক যে অ্যারেটা আছে এর মধ্যে হচ্ছে মাস্ট্যাং হচ্ছে এখানে চলে আসতেছে আসতেছে, এটা হচ্ছে মডেল, তারপর হচ্ছে 1964, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি ইয়ার। তো যেহেতু আমরা মডেল এবং ইয়ারটা পেয়ে গেছি, তার মানে কি, আর আমরা কাজ করতেছি বর্তমানে কোথায়? ডিলেটে, রিমুভ। তো যেহেতু রিমুভ কাজ করতেছে, তার মানে কি, যখন সে মাস্টার এবং শালটা পেয়ে যাবে এর থেকে, এবং সে এখানে পেয়ে গেছিল এটা মডেল এবং ইয়ারের মধ্যে দুইটাই পেয়ে গেছে, যার কারণে হচ্ছে যে এই দুটোকে সে হচ্ছে মানে বাদ দিয়ে দিবে আর কি এর থেকে। মানে মেইন এরিয়াটা হচ্ছে আমাদের কার্স, এই এরিয়া থেকে হচ্ছে আমাদের এই দুটো জিনিস বাদ চলে যাবে। বাদ চলে যাওয়া মানে কি, আমাদের কি ভ্যালু সবাই বাদ যাবে, ঠিক না? এটা কি ভ্যালু, দুইটা দুইটাই বাদ যাবে। থাকতেছে কে তাহলে? ব্র্যান্ড এবং ফোর্ড। মানে ব্র্যান্ড হচ্ছে কি এবং ফোর্ড হচ্ছে ভ্যালু। এটা ফাইনালি হচ্ছে আমাদের এখানে প্রিন্ট হইতেছে। বা যেহেতু আমরা এখানে আউটপুটটা নিউ এটা এর মধ্যে রাখতেছি, নিউ এরে, তো যার কারণে আমরা এখানে নিউ এর ভেরিয়েবল দিয়ে হচ্ছে আমরা সেটাকে এখানে প্রিন্ট করতে পারতেছি। হুম, তো এই হচ্ছে বিষয়। সো এরপরে আছে হচ্ছে শর্টিং অ্যারে। আর দেখালাম না, ইন্ডেক্সিং অ্যারে, এগুলো তো ইজি একদম। তো শর্ট করার জন্য হচ্ছে এই যে শর্ট আর শর্ট, এটা আমি একটু আগে বলছিলাম যে আমাদের স্লাইডও কিন্তু কপি মেরে দিয়েছি একদম সেম টু সেম। এই দেখেন, রেড কালার দিয়ে এইটুকু পয়েন্টগুলো লেখা, এখানে কিন্তু আমার রেড কালার দিয়ে লেখা। ওকে, সেম। ওকে, আর এখানে যা যা আমাদের টেক্সট দেখবেন, সেম টেক্সটগুলো কিন্তু এই ফাইলেও আছে, কোনো চেঞ্জ নাই। আর উপরে এক্সাম্পলগুলোও সেম, ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে। সো এটা গেল। শর্ট হচ্ছে আপনার অ্যাসেন্ডিং অর্ডার শর্ট করবে, আর শর্ট হচ্ছে ডিসেন্ডিং অর্ডার শর্ট করবে। যদি এক্সাম্পল দেখতে চান তাহলে এখানে দেখতেছেন যে নাম্বারস নামক অ্যারে আছে, যার মধ্যে কিছু ভ্যালু আছে ইনিশিয়ালি, যেমন যেগুলো হচ্ছে র্যান্ডম। কি করা হইতেছে এখানে, যে শর্ট ফাংশন কল করা হইতেছে, এবং যার মধ্যে হচ্ছে আমরা নাম্বার অ্যারেটা পাস করে দিলাম, তাহলে কি হবে? এটা হচ্ছে আমাদের এখানে অ্যাসেন্ডিং অর্ডারে শো করবে এখানে। ওকে, যেহেতু এখানে বিআর টেক দেওয়া আছে, যার কারণে এখানে সবগুলো নিউ লাইনে শো করতেছে।
দেন যদি আমরা আর শর্টে যাই, এটা হচ্ছে আর শর্ট, যেটা রিভার্স অর্ডারে শর্ট করবে। এটা হচ্ছে আমাদের নাম্বারস না অ্যাকচুয়ালি, এটা হচ্ছে স্ট্রিং অ্যারে। তো এটা কী করবে, আমাদের রিভার্স অর্ডারে শর্ট করে দিবে। সো রিভার্স অর্ডারে শর্ট করলে কী আসে অ্যাকচুয়ালি, তো প্রথমে আসে হচ্ছে ভি আসবে, এটা হচ্ছে প্রথমে থাকবে, এরপর আসবে টি, এরপর আসবে হচ্ছে বি, মানে রিভার্স যেটা আসে ওই অর্ডারে। ওকে, দেন আর কি আছে এখানে, আর শর্ট। ওকে, আর শর্টের মধ্যে কী হইতেছে এখানে, জাস্ট জাস্ট রিভার্স করা হইতেছে মূলত, হ্যাঁ, রিভার্স করা হইতেছে এখানে, জাস্ট উল্টা, সরি উল্টা দিক থেকে না। আচ্ছা, দুইটার মধ্যে ডিফারেন্স আছে একটা, হ্যাঁ, যেমন এটা হচ্ছে যে আর শর্ট, ওকে, এটা যেটা করতেছে এটা হচ্ছে আলফাবেটিক্যালি শর্ট করতেছে ডিসেন্ডিং অর্ডার। যদি এখানে ডকুমেন্টেশনে যাই, এখানে লেখা আছে আর শর্টের কাজটা কি, শর্ট অ্যারেস ইন ডিসেন্ডিং অর্ডার, জাস্ট ডিসেন্ডিং অর্ডার শো করতেছে। বাট আরটা ছিল, একটুকে যেটা ওপেন করলাম সেটার নাম কি ছিল, আর শর্ট তো বুঝলাম। আচ্ছা, দুইটাই ছিল আর শর্ট, ওকে, দুইটাই ছিল আর শর্ট, বাট দুইটা ডিফারেন্ট এক্সাম্পল, একটা হচ্ছে নাম্বারের জন্য, একটা হচ্ছে স্ট্রিং এর জন্য। তো নাম্বারের জন্য অ্যাকচুয়ালি কি হইতেছে, নাম্বারগুলো আছে 4 6 2 22 এবং 11, এবং সবচেয়ে বড় হইতেছে 22, তারপর 11 6, মানে ডিসেন্ডিং অর্ডারে এখানে শর্ট হইতেছে, আর কিছু না। আর এটা ক্ষেত্রে হচ্ছে আমাদের অ্যালফাবেটিক অর্ডারে শর্ট হইতেছে ডিসেন্ডিং অর্ডারে। ওকে, বাকিগুলো কই তাহলে, শর্ট আর শর্ট, ওকে গেল, আর শর্ট, এ শর্ট, ওকে, এ শর্ট পাওয়া গেছে। অ্যান্ড এ শর্ট অ্যাকচুয়ালি কি, তো দেখতেছি যে অ্যাশর্ট হচ্ছে যে শর্ট অ্যাসোসিয়েটিভ অ্যারেস ইন অ্যাসেন্ডিং অর্ডার অ্যাকর্ডিং টু দ্য ভ্যালু। যদি আমাদের এগুলো একটু দরকার নেই, লাস্টে চারটা দরকার নেই, আমাদের জাস্ট এইটুকু জানলে হবে, প্রথম দুইটা। তো অ্যাশর্টের ক্ষেত্রে এখানে যদি এটা ওপেন করি এটা, তাহলে দেখবো যে এইস পিটার 35 বেন, ওকে, এটা হচ্ছে আমাদের একটা অ্যারে, মানে অবজেক্টের অ্যারে যেখানে কি ভ্যালু পেয়ার আছে, এবং এখানে হচ্ছে অ্যাশর্ট অ্যারে এইস, এই অ্যারেটাকে হচ্ছে শর্ট করা হইতেছে। এখন একটা ফর ইচ ফাংশন এখানে রান করা হইতেছে, যার এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি অ্যারেটা, এবং প্রত্যেকটা ইটারেশনে কি পাইতেছে আমরা, এক্স ভ্যালু, মানে এক্স হচ্ছে আমাদের কি, আর এক্স ভ্যালুটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ভ্যালু। ওকে, মানে যেভাবে এখানে এই সাইনটা হচ্ছে মূলত এখান থেকে আসতেছে, মানে ভ্যালু অ্যাক্সেস করা। ওকে, সো ইকো কি, কি হচ্ছে আমাদের এক্স, ভ্যালু হচ্ছে এটা, তো যার কারণে কি পিটার, পিটার হচ্ছে কি, আর 35 হচ্ছে ভ্যালু। আমরা এইভাবে ভ্যালুগুলোকে অ্যাক্সেস করতে পারতেছি। ওকে, যেহেতু এখানে আবার শর্ট কোথায় ইউজ করা হয়েছে, ওই যে এখানে শর্ট ইউজ করা হয়েছে, যার কারণে আমাদের পিটারটা প্রথমে আসে, দেন বেন আসে, দেন জো আসে। তো পিটার বেন জো, আচ্ছা শর্ট তাহলে কোথায় শর্ট করা হয়েছে, 35 37 43। ওকে, অলরেডি শর্টের অবস্থায় আসি, আমি জাস্ট চেঞ্জ করে দেখি এটা। ওকে, কমা, লাস্টের এই কমাটা বাদ যাবে। রান করলাম এখন, আচ্ছা এখানে ডবল কোটেশন দুইটা চলে আসতেছে। ওকে, এখন যদি রান করি, আচ্ছা, স্টিল এরর দিতেছে কেন, আচ্ছা এখানে একটা ডবল কোটেশন মিসিং আছে। ওকে, এবার যদি রান করি, ওকে, তো এবার চেঞ্জ বোঝা যাচ্ছে, তখন চেঞ্জটা বোঝা যায় নাই, যেমন এখানে বেন জো পিটার, বাট বর্তমানে দেখতেছি যে পিটার বেন জো শো করতেছে। এটা রিজনটা কি আমি যদি শিওর না, যদি আমি এসব নিয়ে কাজ করি না আগে। শর্ট অ্যাসোসিয়েটিভ অ্যারে ইন অ্যাসেন্ডিং অর্ডার, মানে শর্ট করবে অ্যাকর্ডিং টু দ্য ভ্যালু, ভ্যালুর উপর ভিত্তি করে। ওকে, সো ভ্যালু হিসাবে সবার আগে কি আছে, 35, তার মানে কি অবশ্যই 35 আগে শো করবে, যার কারণে 35 আগে শো করছে, দেন শো করছে 37 ব্যান, দেন হচ্ছে জো। আই হোপ এগুলো মানে জাস্ট এইটুকু, মানে যদি পড়েন তাহলে বাকিগুলো ইজিলি বুঝতে পারবেন কি হইতেছে না হইতেছে। তো দেন আমাদের আর কিছু আছে, রিগেক্স আছে, সুপার গ্লোবাস তো আছে, বাট দরকার নেই অ্যাকচুয়ালি। আমরা হচ্ছে ফাংশনে চলে যাই এক লাফে, ফাংশনটা অলরেডি দেখে ফেলছি আমরা ইতিমধ্যে। এখানে প্রচুর পরিমাণে ফাংশন দেয়া আছে আর কি, এবং কোন ফাংশন কী কাজ সেটাও এখানে বলে দেওয়া আছে। তো জাস্ট এটা পড়ে নেবেন, যেহেতু ফাংশনটা অলরেডি আমরা উপরে দেখে আসছি ফাংশন কীভাবে কাজ করতে হয় এখানে, তো অলরেডি জানি। এখানে হচ্ছে মানে অ্যারের ফাংশনগুলো হচ্ছে এখানে বর্ণনা করা হয়েছে, অ্যারে রিলেটেড কী কী ফাংশন থাকে। ওকে, যেমন অ্যারের জন্য হচ্ছে এই ফাংশনটা আমরা মানে সবসময় দেখে আসছি এ পর্যন্ত, যতবার আমরা অ্যারে ক্রিয়েট করতেছিলাম ততবারই হচ্ছে আমরা এটা নিয়ে দেখে আসছি যে এটা হচ্ছে আমার অ্যারের ফাংশন। তো এটা গেল, দেন নিচে আছে ওপি, আমি ওপি দিকে যাচ্ছি না এখন এই মুহূর্তে। আমাদের দরকার ছিল হচ্ছে সিনটেক্স, মানে পিএইচপি সিনটেক্সটাকে আয়ত্ত করা, তো অলরেডি আমরা পিএইচপি সিনটেক্সটাকে আয়ত্ত করে ফেলছি। এখন জাম্প করব হচ্ছে আমরা আহ, আমাদের সিএলপিতে। ওকে, তো সিএলপির কোশ্চেনে ছিল চারটা কোশ্চেন, টেক ইনপুট অ্যান্ড ডিটারমাইন ইটস টাইপ,
গেল এটা। দেন এগুলো ভাওয়েল কনসোনেন্ট, দেন সাম প্রিন্ট করা, দেন বাইনারি সার্চ, দেন ফাইনালি হচ্ছে লিপ ইয়ার। সো যেহেতু এই ভিডিওটা অলরেডি লং হয়ে গেছে, তো আমি এটাকে পার্ট 1 হিসেবে রাখতেছি। আর পার্ট 2তে হচ্ছে আমি জাস্ট এই সিএলপি কোশ্চেনগুলো সলভ করব। পার্ট 1টা হচ্ছে মূলত পিএইচপি যেটা এটা ইন্ট্রোডাকশন সম্পর্কে ক্লাস নেওয়া, আর পার্ট 2 হচ্ছে সিএলপির কোশ্চেন সলিউশন। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড ইট। ওকে, টিল দেন টাটা বাই বাই, কেননা আমার ভার্সিটি যাওয়ার টাইম হয়ে গেছে 6:55। ওকে, সো আল্লাহ হাফেজ।